আয়ান ঘরের দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে আসে। তার গলার স্বর নিচু কিন্তু অসম্ভব গম্ভীর। নদীর বুকের ভেতরটা ধক করে ওঠে। যে বইটা দ্রুত বন্ধ করে কাঁচামুচো হয়ে বসে থাকে। আসলে গল্পের বইটা এত ইন্টারেস্টিং ছিল যে সময় কিভাবে পার হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। তুমি প্লিজ রাগ করো না। আমাদের ভয়েস অফ নয়ন ইউটিউব চ্যানেলের রোমান্টিক লাভ স্টোরি গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আয়ান কোনো কথা না বলে নদীর ঠিক সামনে এসে দাঁড়ায়। তার পরনে নীল শার্টের হাতা কোনই পর্যন্ত গোটানো। সারাদিনের হাসপাতালের ক্লান্তি তার চোখে মুখে থাকলেও নদীর দিকে তাকানো মাত্রই তার চোখের দৃষ্টি অদ্ভুত এক নেশায় গাঢ় হয়ে ওঠে। সে এক ঝটকায় নদীর হাত থেকে বইটা কেড়ে নিয়ে টেবিলের উপর ছুঁড়ে ফেলে। তারপর নদীর দুই কাঁধ শক্ত করে চেপে ধরে তাকে নিজের একদম কাছে টেনে নেয়। আমার কথার অবাধ্য হওয়ার শাস্তি কি সেটা তোমার জানা উচিত ছিল নদী। আমি ডাক্তার, আমি খুব ভালো করে জানি তোমার শরীরের জন্য এই মুহূর্তে কতটা বিশ্রাম প্রয়োজন। আর তুমি রাত 2টা পর্যন্ত জেগে বসে আছো। নদীর শ্বাস আটকে আসার উপক্রম হয়। আয়ানের চওড়া বুকের সাথে মিশে আছে সে। আয়ানের শরীরের পরিচিত পারফিউম আর আফটারশেভের মিশ্র একটা ঘ্রাণ নদীর সমস্ত স্নায়ুকে অবশ করে দিচ্ছে। সে কিছু বলার জন্য ঠোঁট ফাঁক করতে আয়ান নিজের উষ্ণ ঠোঁট দিয়ে নদীর ঠোঁট দুটো প্রবল শক্তিতে দখল করে নেয়। নদীর চোখ বড় বড় হয়ে যায়, কিন্তু আয়ানের এই বন্য ভালোবাসার কাছে সে মুহূর্তেই আত্মসমর্পণ করে। আয়ানের এক হাত নদীর কোমরের কাছে শাড়ির ভাঁজ ভেদ করে উন্মুক্ত ত্বকে স্পর্শ করে, আর অন্য হাতটা নদীর ঘাড়ের পেছনে চুলগুলোর ভেতরে গভীরভাবে ঢুকে যায়। দীর্ঘ একটা চুমুর পর আয়ান যখন নদীকে ছাড়ে তখন নদীর সারা শরীর কাঁপছে আর সে জোরে জোরে শ্বাস নিচ্ছে। এটা ছিল প্রথম ওয়ার্নিং। এরপর থেকে রাত 11টার পর যদি তোমাকে আমি জেগে থাকতে দেখি তবে শাস্তিটা এর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হবে। আর সেই ভয়ঙ্কর শাস্তিটা আমি তোমাকে সারা রাত ধরে দেব, মনে থাকে যেন। আয়নের কথাগুলো নদীর কানে রীতিমতো গরম সীসার মতো ঢোকে। তার গালে লজ্জার লাল আভা ফুটে ওঠে। এই লোকটার এই একটা সমস্যা, ভালোবাসার নামে এমন সব অধিকার আর নিয়ম চাপিয়ে দেয় যে নদীর দম বন্ধ হওয়ার জোগাড় হয়। কিন্তু আবার এই লোকটার বুকেই তার পৃথিবীর সমস্ত শান্তি। তুমি একটা আস্ত স্বৈরাচারীর শাসক। সারাদিন হসপিটালের রোগীদের উপরে ডাক্তারি ফলাও আর বাসায় এসে আমার উপরে। আমি কি তোমার পেশেন্ট নাকি? আয়ান নদীর কপালে একটা নরম চুমু এঁকে দিয়ে তাকে পা জগলা করে কোলে তুলে নেয়। নদী ভয়ে আয়ানের গলা শক্ত করে জড়িয়ে ধরে। আয়ান তাকে পরম যত্নে বিছানায় শুয়ে দিয়ে নিজের শার্টের বোতাম খুলতে খুলতে হালকা হাসে। তুমি আমার পেশেন্ট নও, তুমি আমার প্রাণ। আর আমার প্রাণের যত্ন কিভাবে নিতে হয় সেটা এই ডাক্তার বরের চেয়ে ভালো কেউ জানে না। এখন চুপচাপ চোখ বন্ধ করো, আমি ফ্রেশ হয়ে আসছি। এসে যেন দেখি তুমি ঘুমিয়ে পড়েছ। সকালের নরম আলো জানালা পর্দা ভেদ করে ঘরের ভেতর এসে পড়ছে। নদী আয়নের বুকের ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। আয়নের ঘুম আগে ভেঙে গেছে। সে মুগ্ধ দৃষ্টিতে তার সদ্য বিবাহিত স্ত্রীর মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে। নদীর কপালের উপর এসে পড়া অবাধ্য চুলগুলো সে আঙুল দিয়ে আলতো করে সরিয়ে দেয়। ঘড়িতে সকাল 8টা বাজে। আজ শুক্রবার, আয়ানের ছুটির দিন। কিন্তু ছুটির দিন হলেও বাড়িতে আজ অনেক কাজ। নদীকে জাগানোর জন্য আয়ান তার নিজের গালের খোঁচা খোঁচা দাড়িগুলো ঘষতে শুরু করে। কি করছো? আমাকে আর একটু ঘুমাতে দাও না। কাল রাতে তো আমাকে একটুও ঘুমাতে দাওনি তুমি। নদীর ঘুমের ঘুরে বলা কথাটায় আয়ান শব্দ করে হেসে ওঠে। সে নদীর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে কথা বলে। আমি তো তোমাকে ঘুমাতেই বলেছিলাম, তুমি তো বারবার আমাকে আদর করার জন্য উস্কে দিচ্ছিলে। এখন ওঠো, নিচে সবাই নাস্তার টেবিলে অপেক্ষা করছে।
নদী ধরফর করে বিছানা থেকে উঠে বসে। আয়নকে একটা ভেঙচি কেটে সে দ্রুত ওয়াশরুমের দিকে পা বাড়ায়। নিচে ডাইনিং টেবিলে এরই মাঝে সবাই জড়ো হয়েছে। আয়নের বাবা শফিক সাহেব খবরের কাগজ পড়ছেন। আয়নের মা সালমা বেগম টেবিলে খাবার সাজাচ্ছেন। আয়নের ছোট বোন তানিশা ফোনে কারোর সাথে কথা বলতে বলতে হাসছে। আয়ান কি এখনো ওঠেনি সালমা? আজ তো ওর ছুটি, ছেলেটাকে একটু শান্তিতে ঘুমাতে দাও। সারা সপ্তাহ তো হাসপাতালের ডিউটি নিয়েই পড়ে থাকে। আমি তো ডাকিনি। নদীও তো দেখলাম এখনো নিচে আসেনি। নতুন বউ হয়তো কাল রাতে দেরি করে ঘুমিয়েছে। ঠিক তখনই আয়ান আর নদী সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। নদীর পরনে একটা হালকা নীল রঙের সুতির শাড়ি, ভেজা চুলে তাকে অসম্ভব স্নিগ্ধ লাগছে। আয়ান একটা ট্রাউজার আর টি শার্ট পরে আছে। এই তো আমাদের রোমিও জুলিয়েট চলে এসেছে। ভাইয়া, তোর কি আজকাল আর হাসপাতালের কথা মনে থাকে? সারাক্ষণ তো বউয়ের আঁচল ধরেই ঘুরে বেড়াচ্ছিস। নদী লজ্জায় মাথা নিচু করে ফেলে। আয়ান তারিশার মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে নিজের চেয়ারে বসে। তুই বেশি পাকনা হয়ে গেছিস তারিশা। তোর বিয়েটা এবার তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। রাফিকে বলবো তাড়াতাড়ি এসে তোকে নিয়ে যেতে। রাফির কথা শুনে তানিশার মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। রাফি তানিশার বাগদত্তা, বর্তমানে বিদেশে থাকে উচ্চশিক্ষার জন্য। আমার নাত বউকে তোরা কেউ কিছু বলবি না। আয়ান, তুই কিন্তু মেয়েটাকে সারাক্ষণ শুধু নিয়মের মধ্যে আটকে রাখিস। একটু নিজের মতো করে দম ফেলতে দে। আয়ানের দাদি লাঠিতে ভর দিয়ে ডাইনিং রুমের দরজায় এসে দাঁড়ান। বাড়ির পুরনো কেয়ারটেকার রহিম চাচা দাদিকে ধরে ধরে একটা চেয়ারে বসিয়ে দেন। বড় সাহেব, আজকের চায় কি আদা একটু বেশি দেব? গলাটা আপনার খুসখুস করেছিল কাল রাতে। হ্যাঁ রহিম, একটু কড়া করে বানাও। নদী দ্রুত গিয়ে সালমা বেগমের হাত থেকে রুটির বাটিটা নিয়ে নেয়। মা, আপনি বসুন, আমি সবাইকে খাবার দিচ্ছি। নদী আয়নের প্লেটে দুটো রুটি আর মাংসের তরকারি তুলে দেয়। আয়ন কড়া চোখে নদীর দিকে তাকায়। তুমি নিজে আগে প্লেট নাও নদী। আমি তোমাকে বলেছি না তুমি নিজের খাওয়াটা আগে ঠিক মতো খাবে? গতকাল দুপুরে তুমি খেতে বসে অর্ধেক খাবার ফেলে উঠে গেছিলে। আমার একদম খিদে ছিল না আয়ান, তুমি সবার সামনে এভাবে বকা শুরু করলে কেন? নদীর চোখ ছলছল করে ওঠে। সে সবার সামনে আয়নের এই অতিরিক্ত শাসন মেনে নিতে পারে না। আয়ান বুঝতে পারে সে একটু বেশি রিয়াক্ট করে ফেলেছে, কিন্তু নদীর স্বাস্থ্যের ব্যাপারে সে কোনো আপোষ করতে রাজি নয়। আমি বকছি না, আমি তোমাকে বোঝাচ্ছি। যাই হোক, তুমি বসো, আমি নিজ হাতে তোমাকে খাইয়ে দিচ্ছি। আয়নের কথায় টেবিলের সবাই মুচকে হাসে। নদীর লজ্জায় লাল হয়ে আয়নের পাশে চেয়ারে বসে পড়ে। আয়ান খুব যত্ন করে রুটি ছিঁড়ে মাংস দিয়ে মেখে নদীর মুখের সামনে ধরে। নদী বাধ্য মেয়ের মতো মুখ খোলে। দুপুর গড়িয়ে বিকেল হতে শুরু করেছে। আয়ান জরুরি একটা কলে হাসপাতালের দিকে রওনা হয়েছে। ছুটির দিন হলেও তার একজন পুরনো পেশেন্টের অবস্থা হঠাৎ খারাপ হওয়ায় তাকে যেতেই হলো। বাড়িতে এখন দুপুরে নীরবতা। নদী নিজের ঘরে বসে তানিশের সাথে গল্প করছিল। এমন সময় ড্রয়িং রুম থেকে ফারিহা ফুপুর গলা শোনা যায়। ফারিহা ফুপু আয়ানের বাবার আপন ছোট বোন। তার মেয়ে তুলি বরাবরই আয়ানকে পছন্দ করত, কিন্তু আয়ান কখনোই তাকে সেই চোখে দেখেনি। নদীর সাথে আয়ানের বিয়েটা তুলি এবং ফারিহা ফুপু কেউই ভালোভাবে নিতে পারেনি। কই গো ভাবি, তোমার নতুন বৌমা কোথায়? শুনলাম আয়ান নাকি তাকে সারাক্ষণ চোখে চোখে রাখে। একটু তো আমাদের সাথেও বসতে পারে। সালমা বেগম ঘর থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমে আসেন। নদী আর তানিশাও সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। তুলে একটা দামি সালোয়ার কামিজ পরে সোফায় পা তুলে বসে আছে। নদীকে দেখে তার চোখের দৃষ্টিতে একটা স্পষ্ট ঈর্ষা ফুটে ওঠে। কেমন আছো নদী? তা আয়ান ভাইয়া কোথায়? তোমাকে একা রেখে সে হাসপাতালে চলে গেল। বিয়ের 1 মাসও পার হয়নি, এর মাঝেই তোমাকে সময় দেওয়া বন্ধ করে দিয়েছে। নদীর বুকের ভেতরটা একটু মোচড় দিয়ে ওঠে, কিন্তু সে মুখে একটা মিষ্টি হাসি ধরে রাখে। আয়ান তো পেশায় একজন ডাক্তার তুলি আপু, মানুষের জীবন বাঁচানো তার প্রথম কাজ। আর সে আমাকে সময় দেয় কি না সেটা তো আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, তাই না?
নদীর এই বুদ্ধিদীপ্ত উত্তরে তুলির মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তানিশা মুচকি হাসে। ঠিক এই সময় কলিং বেল বেজে ওঠে। রহিম চাচা গিয়ে দরজা খুলতে দেখা যায় তানিশার বাবা কামাল সাহেব, মা শিরিন এবং বড় ভাই সাজিদ সপরিবারে এসেছেন, সাথে সাজিদের স্ত্রী মিতু। কেমন আছো বেআইন? ভাবলাম ছুটির দিনে মেয়েটাকে একটু দেখে আসি। নদী দৌড়ে গিয়ে নিজের বাবা মাকে জড়িয়ে ধরে। অনেকদিন পর তাদের দেখে নদীর চোখ দিয়ে পানি চলে আসে। বাড়ির পরিবেশ মুহূর্তেই আনন্দে ভরে ওঠে। ড্রয়িং রুমে সবাই মিলে আড্ডায় মেতে ওঠে। এর কিছুক্ষণ পর আয়ানের বন্ধু ডাক্তার কবির এবং তার স্ত্রী স্নেহা আসে। ডাক্তার কবির আয়নের সাথে একই হাসপাতালে কাজ করেন। কি খবর সবার? আয়ান তো আজ আমাকে ফেলে একাই হাসপাতাল থেকে পালিয়েছে। বললো বাসায় নাকি বউ অপেক্ষা করছে। নদী, তুমি কিন্তু আয়ান ভাইকে একদম বদলে দিয়েছো। আগে যে মানুষটা রাত 10টা পর্যন্ত হাসপাতালে পড়ে থাকতো, সে এখন বিকেল 5টা বাজলেই বাড়ির দিকে দৌড়ায়। স্নেহার কথায় সবাই হেসে ওঠে, শুধু তুলির মুখটা আরো অন্ধকার হয়ে যায়। সে একটা সুযোগ খুঁজতে থাকে নদীকে অপমান করার। নদী, তুমি তো ভার্সিটিতে পড়তে, তোমার সেই জুনিয়র ফাহিমের কি খবর? শুনলাম সে নাকি তোমাকে নিয়ে খুব ইমোশনাল স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকে। আয়ান ভাইয়া এসব জানে তো? হঠাৎ করে নদীর এমন একটা কথায় ড্রয়িং রুমের পরিবেশ একদম থমথমে হয়ে যায়। ফাহিম নদীর ভার্সিটির একজন জুনিয়র, যে নদীকে একতরফা ভালোবাসত, কিন্তু নদী তাকে সব সময় এড়িয়ে চলেছে। এই ব্যাপারটা আয়ান জানে না। নদীর বুকটা ভয়ে কেঁপে ওঠে। সে কোনো উত্তর দেওয়ার আগেই দরজার কাছ থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে। আমার স্ত্রীর অতীত, বর্তমান বা ভবিষ্যৎ নিয়ে আমার চেয়ে ভালো কেউ জানে না তুলি। আর আমার বাড়িতে বসে আমার স্ত্রীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা আমি একদম পছন্দ করি না। সবাই চমকে দরজার দিকে তাকায়। আয়ান দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো রাগে জ্বলছে। সে সোজা হেঁটে নদীর পাশে এসে দাঁড়ায় এবং সবার সামনে নদীর হাতটা শক্ত করে ধরে। নদী আমার স্ত্রী, ওর সম্পর্কে কোনো বাজে কথা আমি দ্বিতীয়বার শুনতে চাই না। আশা করি তুমি বুঝতে পেরেছ তুলি। তুলি অপমানে মাথা নিচু করে ফেলে। ফারিহা ফুফু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দ্রুত কথা ঘুরিয়ে দেন, কিন্তু নদীর মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আয়ান সবার সামনে তাকে রক্ষা করলেও ফাহিমের ব্যাপারটা আয়ান কিভাবে মেনে নেবে সেটা ভেবেই তার হাত পা ঠান্ডা হয়ে আসতে থাকে। রাতের বেলা অতিথিরা সবাই চলে গেছে, ঘর একদম শান্ত। নদী বারান্দায় দাঁড়িয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে আছে, তার চোখে পানি। আয়ান ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সে টাইটা খুলতে খুলতে নদীর পেছনে এসে দাঁড়ায়। তুমি আমাকে ফাহিমের ব্যাপারটা আগে জানাওনি কেন নদী? আয়নের গলার স্বর খুব শান্ত, কিন্তু সে শান্তির ভেতর লুকিয়ে থাকা ঝড়টা নদী খুব ভালো করে বুঝতে পারে। নদী ভয়ে ভয়ে পেছনে ঘোরে। বিশ্বাস করো আয়ান, ও শুধুই আমার একজন জুনিয়র ছিল। ও আমাকে পছন্দ করত, কিন্তু আমি কখনো ওকে প্রশ্রয় দেইনি। আমি তোমাকে সব বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি যদি ভুল বোঝো সেই ভয়ে আর বলা হয়নি। আয়ান কোনো কথা না বলে নদীর খুব কাছে এগিয়ে আসে। সে তার দুই হাত নদীর কোমরে পেঁচিয়ে তাকে নিজের শরীরের সাথে একদম মিশিয়ে ফেলে। নদীর চোখের পানি আয়নের আঙুল দিয়ে মুছে দেয় সে। আমি তোমাকে ভালোবাসি নদী। আমি পাগল হয়ে যাই যখন ভাবি অন্য কোনো পুরুষ তোমার দিকে নজর দিচ্ছে। তুমি আমার, শুধুই আমার। এই অধিকারটুকু আমি কাউকে দিতে পারবো না। তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ, এটা আমাকে ভেতর থেকে পুড়িয়ে মারে। আয়নের চোখের দিকে তাকিয়ে নদী দেখতে পায় সেখানে কোনো রাগ নেই, আছে তীব্র এক অভিমান আর হারানোর ভয়। নদীর মনটা ভালোবাসায় ভরে ওঠে। সে নিজের দুই হাত দিয়ে আয়নের মুখটা জড়িয়ে ধরে। আমি শুধুই তোমার আয়ান, আমি শুধুই তোমার আয়ান। এই জীবনে আমার মন আর শরীর শুধু তোমার অধিকারেই আছে। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমার কাছে লুকাবো না। আয়নের সব অভিমান গলে পানি হয়ে যায়। সে নদীর কোমরটা আরো শক্ত করে চেপে ধরে এবং নদীর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এবারে চুমুটা আগের চেয়ে অনেক গভীর,
অনেক বেশি আবেগময়। নদীর সমস্ত ভয় আর সংশোষী আদরের মাঝে হারিয়ে যায়। আয়ান তাকে পাঁজা কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে যায়। চাঁদের আলোয় ঘরটা ভেসে যাচ্ছে, আর সে আলোর মাঝে শুরু হয় ডাক্তার বরের আরেকটা দফা মিষ্টি আর রোমান্টিক অত্যাচার, যে অত্যাচারে নদীর শুধু ভালোবাসায় জমা হয়। এদিকে ভোরে স্নিগ্ধ আলো জানালার ভারী পর্দা ভেদ করে ঘরের ভেতর উকি দিচ্ছে। চারপাশ একদম শান্ত, শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ আর আয়নের গভীর শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। নদীর ঘুম ভেঙে গেছে বেশ কিছুক্ষণ আগে। সে আয়নের চওড়া বুকের উপর মাথা রেখে চুপচাপ শুয়ে আছে। কাল রাতের ওই মাতাল করা ভালোবাসার পর আয়ান তাকে নিজের বুকের ভেতর এমন ভাবে লুকিয়ে রেখেছে যেন নদী কোনো মহামূল্যবান রত্ন। আয়নের একটা হাত নদীর খালি কোমরে শক্ত করে পেঁচানো, আর অন্য হাতটা নদীর চুলে বিলি কাটার ভঙ্গিতে স্থির হয়ে আছে। নদীর ঠোঁটে একটা তৃপ্তির হাসি ফুটে ওঠে। এই লোকটার রাগ আর শাসনের আড়ালে যে এতটা ভালোবাসা লুকিয়ে আছে, সেটা নদী বিয়ের পর ধাপে ধাপে উপলব্ধি করছে। নদীর মনে হয় আইনের অধিকার খাটানোর যদি অত্যাচার হয়, তবে সে অত্যাচার সারা জীবন মাথা পেতে নিতে রাজি আছে। নদী খুব সন্তর্পণে আয়নের বুকে একটা আলতো চুমু খায়। তুমি কি ভেবেছো তুমি চুপি চুপি আমাকে আদর করবে আর এই ডাক্তার সেটা বুঝতে পারবে না? আমার পেশেন্টের চেয়ে আমার স্ত্রীর পালস রেট আমি অনেক ভালো করে বুঝি। এদিকে আয়নের হঠাৎ কথা বলায় নদী চমকে ওঠে। সে মাথা তুলে তাকায়। আয়নের চোখ এখনো বন্ধ, কিন্তু তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। নদী লজ্জায় লাল হয়ে যায়। সে আয়নের বুকের উপর থেকে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আয়ান তার কোমরে হাতটা আরো শক্ত করে চেপে ধরে তাকে আবার নিজের বুকের উপর ফেলে দেয়। আয়ান এবার চোখ খোলে। তার চোখের দৃষ্টিতে ভোরের আলোর চেয়েও বেশি স্নিগ্ধতা, আবার একই সাথে এক অদ্ভুত নেশা। তুমি জেগেছিলে? আর আমাকে পেশেন্ট বলা বন্ধ করো। আমি তোমার বউ, পেশেন্ট না। সবসময় আমাকে এভাবে আটকিয়ে রাখো কেন? একটু ছাড়ো, আমাকে নিচে যেতে হবে। মা হয়তো এতক্ষণে উঠে গেছেন। মা উঠুক, বাড়ির সবাই উঠুক, আমার বউ আমার বুকে আছে। এখান থেকে সে কোথাও যাবে না। আর তোমাকে আটকে রাখি কারণ তুমি আমার। তোমার এই চোখ, তোমার এই ঠোঁট, তোমার এই পাগল করা ঘ্রাণ, সবকিছুর ওপর শুধু আমার একচেটিয়া অধিকার। তুমি কি চাও আমার এই অধিকার আমি ছেড়ে দেই? আয়নের কথাগুলো নদীর কানের কাছে ফিসফিস করে বলা হলেও নদীর বুকের ভেতর একটা ঝড় তুলে দেয়। আয়ান এক হাত দিয়ে নদীর চিবুকটা ধরে মুখটা নিজের হাতের দিকে তুলে ধরে। তারপর কোনো উত্তরের অপেক্ষা না করে নদীর নরম ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। ভোরের এই নিস্তব্ধতায় তাদের এই চুম্বন যেন কাল রাতের অসমাপ্ত প্রেমেরই একটা মিষ্টি ধারাবাহিকতা। আয়নের ঠোঁটের স্পর্শ খুব ধীর কিন্তু প্রচন্ড গভীর। নদী চোখ বন্ধ করে আয়নের গলার কাছে হাত রাখে। বেশ কিছুক্ষণ পর আয়ান যখন নদীকে ছাড়ে, নদীর শ্বাস দ্রুত হয়ে গেছে। তুমি সত্যি একটা পাগল আয়ান। আমাকে এভাবে ভালোবাসলে আমি তো আর কিছুই ভাবতে পারবো না। এখন প্লিজ আমাকে উঠতে দাও, নয়তো তুলি আপু আর ফারিয়া ফুপু আবার কথা শোনাবে। তুলি আর ফারিয়া ফুপুর নাম শুনতে আয়নের মুখটা একটু শক্ত হয়ে যায়। সে নদীর কপালে একটা চুমু এঁকে দিয়ে তাকে ছেড়ে দেয়। কেউ তোমাকে কোনো কথা শোনাতে পারবে না। আমি বেঁচে থাকতে আমার স্ত্রীর দিকে আঙুল তোলার সাহস এই বাড়িতে কারো নেই। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। আমিও উঠছি। আজ হাসপাতালে একটা ক্রিটিক্যাল সার্জারি আছে, তাড়াতাড়ি বের হতে হবে। নদী ঘাট থেকে নেমে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। আয়ান এক দৃষ্টিতে নদী যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, কিন্তু তার এই ভালোবাসা প্রকাশের ধরনটা একটু রাগী আর অধিকার বোধ মোড়ানো। সকালের নাস্তার টেবিলে আজ বেশ জমজমাট পরিবেশ। আয়নের বাবা শফিক সাহেব তার পছন্দের চশমাটা পরে ল্যাপটপে কিছু একটা দেখছেন। সালমা বেগম আর বাড়ির কাজের মেয়ে মিলে গরম গরম লুচি আর আলুর দম পরিবেশন করছেন। নদীর পরনে আজ একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ। তাকে দেখতে একদম সদ্য ফোটা গোলাপের মতো লাগছে।
সে সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে। দাদি তার চেয়ারে বসে নদীর দিকে তাকিয়ে মুচকি হাসছেন। এমন সময় ফারিহা, ফুপু আর তুলি ডাইনিং রুমে ঢোকে। তুলির চোখ মুখ দেখে মনে হচ্ছে সে রাতে ঠিক মতো ঘুমায়নি। কি গো ভাবি, তোমার ছেলে তো আজ সকালে ওঠার কথা ছিল না, কাল রাতে তো বেশ দেরি করে ঘুমিয়েছে শুনলাম। তা বৌমা, তুমি তো দেখছি বেশ সকালেই উঠে পড়েছো। ফারিহা ফুপুর কথায় খোঁচায়। নদী একটু অস্বস্তি বোধ করে, কিন্তু সে মুখে কিছু বলে না। ঠিক তখনই আয়ান সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। সে একটা ফর্মাল শার্ট আর প্যান্ট পরে আছে, হাতে তার ঘড়ি আর গাড়ির চাবি। আমার কখন ঘুমানো উচিত আর কখন ওঠা উচিত সেটা আমার ভালোই জানা আছে ফুপু। আর আমার স্ত্রীর রুটিনও আমি সেট করে দেই। আপনাদের এসব নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নেই। আয়নের সোজা সাপটা কথায় ফারিহা ফুফু একদম চুপ হয়ে যান। তুলি রাগে গজ গজ করতে থাকে। রহিম চাচা তাড়াতাড়ি এসে আয়নের জন্য চেয়ার টেনে দেন। ছোট সাহেব, আপনার জন্য কি কফি নিয়ে আসবো নাকি নদীর হাতের বানানো চা খাবেন? নদীর হাতের চা নিয়ে এসো রহিম চাচা। আর নদী, তুমি এখানে এসে আমার পাশে বসো। তোমার খাওয়া শেষ হয়নি এখনো? নদী বাধ্য মেয়ের মতো আয়নের পাশে চেয়ারে এসে বসে। টেবিলের অন্য দিকে তানিশা আর ফোন দিয়ে ব্যস্ত ছিল। সে মুখ তুলে নদীর দিকে তাকিয়ে চোখ মারে। ভাইয়া, তুই তো নদী ভাবিকে একদম রোবট বানিয়ে দিবি দেখছি। ভাবি, তুমিও সব কথা এত সহজে মেনে নাও কেন? একটু তো বিদ্রোহ করতে পারো। তানিশা ঠিকই বলেছে আয়ান, তুমি এটাকে একটু বেশি শাসনে রাখিস। ও তো কোনো ছোট বাচ্চা নয়, ওর নিজেরও তো কিছু ইচ্ছে অনিচ্ছে আছে। আয়ন বাবার কথার কোনো উত্তর দেয় না। সে নিজের প্লেট থেকে একটা লুচি ছিঁড়ে আলুর দম দিয়ে মেখে নদীর মুখের সামনে ধরে। নদী সবার সামনে এমন আদরে ভীষণ লজ্জা পায়, কিন্তু আয়নের চোখের দিকে তাকিয়ে সে চুপচাপ খাবারটা মুখে পুরে নেয়। ওর ইচ্ছে অনিচ্ছে সবকিছুর খেয়াল রাখার দায়িত্ব আমার। আর তানিশা, তুই নিজের পড়াশোনায় মন দে। রাফি আমাকে কাল রাতে ফোন করেছিল, ও আগামী মাসে দেশে ফিরছে। তখন তোর বিয়ের ডেট ফাইনাল করব। রাফির কথা শুনে তানিশা খুশিতে লাফিয়ে ওঠে। সালমা বেগম আর শফিক সাহেবও হাসি মুখে একে অপরের দিকে তাকান। দাদি নদীর মাথায় হাত বুলিয়ে দেন। বাড়ির এই মিষ্টি পরিবেশের মাঝে আয়ান নাস্তা শেষ করে উঠে দাঁড়ায়। নদী, আমি হাসপাতালে যাচ্ছি। দুপুরে নিজের খাওয়াটা ঠিক মতো খাবে। আর যদি কোথাও যাওয়ার দরকার হয় আমাকে ফোন করে জানাবে। আমি ছাড়া অন্য কারোর সাথে তুমি বাইরে যাবে না। আচ্ছা বাবা, বুঝতে পেরেছি। তুমি সাবধানে গাড়ি চালিও আর দুপুরে ঠিক মতো লাঞ্চ করে নিও। আয়ান নদীর গালে হালকা একটা টোকা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আয়ান চলে যাওয়ার পর নদীর মনটা একটু খারাপ হয়ে যায়। সারাদিন এই বড় বাড়িতে তার একা একা সময় কাটাতে হবে। তবে তার এই একাকিত্ব কাটানোর জন্য দুপুরের দিকে তার প্রিয় বান্ধবী রিয়া আর রিয়ার হবু স্বামী তারেক এসে হাজির হয়। নদী তাদের দেখে ভীষণ খুশি হয়। দোস্ত, তুই তো দেখি বিয়ের পর আরো সুন্দর হয়ে গেছিস। ডাক্তার বর তোকে মনে হয় খুব যত্নে রেখেছে। রিয়ার কথায় নদী হাসে। তারা ড্রয়িং রুমে বসে গল্প করছে। তারেক একটু লাজুক প্রকৃতির ছেলে। সে চুপচাপ তাদের কথা শুনছে। আয়ান ভাইয়ের মতো এত বড় একজন সার্জন যে ব্যক্তিগত জীবনে এত রোমান্টিক হতে পারে, সেটা নদীকে না দেখলে বিশ্বাসই হতো না। রোমান্টিক না ছাই, সারাক্ষণ শুধু নিয়ম আর নিয়ম। এটা করা যাবে না, ওটা খাওয়া যাবে না, একা বাইরে যাওয়া যাবে না। মনে হয় আমি ওর বাসায় জেল খাটছি। নদী কথাটা মজার ছলেই বলে, কিন্তু ঠিক সেই সময় তুলে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। সে নদীর কথাটা শুনতে পায় এবং তার মুখে একটা কুটিল হাসি ফুটে ওঠে। জেলখানা তো মনে হবেই। যার মন পড়ে আছে ভার্সিটির সেই জুনিয়র ফাইমের কাছে, তার কাছে তো স্বামীর বাড়ি জেলখানাই লাগবে, তাই না নদী? তুলের এই বিষাক্ত কথায় রিয়া আর তারেক দুজনেই অবাক হয়ে নদীর দিকে তাকায়। নদীর মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে না তুলি বারবার এই ফাহিমের প্রসঙ্গটা কেন তুলছে। তুলি আপু, আপনি এসব কি বলছেন? ফাহিম তো একটা পাগল ছেলে। ও তো নদীকে একতরফা ডিস্টার্ব করতো।
নদী তো ওকে দু চোখে দেখতে পারতো না। আপনি কেন বারবার এই পুরানো কথা তুলে নদীর সংসারে অশান্তি করার চেষ্টা করছেন? আমি অশান্তি করছি না রিয়া, আমি শুধু সত্যিটা বলছি। আর সকালেই আমি দেখলাম নদীর ফোনে ফাহিমের মেসেজ এসেছে। নদী সেটা লুকিয়ে ফেলেছে। আয়ান ভাইয়া যদি এটা জানতে পারে তাহলে কি হবে সেটা ভেবে দেখেছো? নদীর বুকের ভেতরটা ধক করে ওঠে। আজ সকালে সে যখন ওয়াশরুমে ছিল তখন তার ফোনে একটা মেসেজ এসেছিল, সে সেটা খেয়াল করেনি। তুলি কি করে জানলো? নদী দ্রুত তার ফোনটা হাতে নেয়। মেসেজ বক্সে ঢুকে সে দেখে সত্যি একটা অজানা নম্বর থেকে মেসেজ এসেছে। নদী, আমি এখনো তোমাকে ভুলতে পারিনি, প্লিজ একবার আমার সাথে কথা বলো। মেসেজটা দেখে নদীর হাত কাঁপতে শুরু করে। সে ফাহিমের সব নম্বর ব্লক করে দিয়েছিল, কিন্তু সে নতুন নম্বর থেকে মেসেজ দিয়েছে। দুপুর করে বিকেল হয়ে গেছে। আয়ান সিটি হাসপাতালে তার চেম্বারে বসে আছে। সামনে কিছু পেশেন্টের ফাইল। তার মাথার ভেতর একটু আগের ব্রিকেল সার্জারিটার কথা ঘুরপাক খাচ্ছে। তবে তার চেয়েও বেশি ঘুরপাক খাচ্ছে নদীর মুখটা। মেয়েটাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, কিন্তু তার এই ভালোবাসা প্রকাশের ধরনটা নদী ঠিকমতো বুঝতে পারে কিনা সেটা নিয়ে আয়ানের মাঝে মাঝে সন্দেহ হয়। এমন সময় ডাক্তার কবি এবং ডাক্তার হাসান চেম্বারে প্রবেশ করেন। ওয়েল ডান আয়ান, আজকের সার্জারিটা সত্যি খুবই জটিল ছিল। তুমি ছাড়া এটা হ্যান্ডেল করা খুবই মুশকিল হতো। থ্যাঙ্কস স্যার। পেশেন্টের অবস্থা এখন স্টেবল, তবে আগামী 24 ঘন্টা তাকে অবজারভেশনে রাখতে হবে। আরে বস, কাজের কথা তো অনেক হলো, এবার একটু পার্সোনাল কথা বলি। আজ বিকেলে তো ভাই সাজিদ আর তার বউ মিতু আসার কথা ছিল তোমাদের বাসায়, তুমি যাবে না? হ্যাঁ, সাজিদ ভাই আসার কথা। আমি এখনই বের হচ্ছি। নদীর হয়তো মন খারাপ হয়ে আছে, আমি এখনো বাসায় যাইনি বলে। আয়ান দ্রুত নিজের জিনিসপত্র গুছিয়ে হাসপাতালে পার্কিং এর দিকে এগিয়ে যায়। বাসায় ফেরার পথে সে নদীর জন্য কিছু লাল গোলাপ আর ওর পছন্দের চকলেট কিনে নেয়। আয়ানের মনটা ভীষণ ভালো। সে ঠিক করেছে আজ রাতে নদীকে নিয়ে লং ড্রাইভে যাবে। আয়ান যখন বাসায় পৌঁছায় তখন ড্রয়িং রুমে সাজিদ আর মিতু বসে আছে। সালমা বেগম তাদের সাথে গল্প করছেন। আয়ান তাদের সাথে হাসি মুখে কুশল বিনিময় করে। কেমন আছিস আয়ান? নদীর তো কোনো খবরও পাই না, তুই ওকে ফোনও করতে দিস না নাকি? আমি ওকে ফোন করতে দেব না কেন সাজিদ ভাই? ও নিজেই হয়তো নতুন সংসারে ব্যস্ত হয়ে পড়েছে। নদী কোথায় মা? ও তো নিজের ঘরেই আছে। বিকেল থেকে দেখলাম মনটা একটু খারাপ। রিয়া আর তারিক এসেছিল, ওরা চলে যাওয়ার পর থেকেই মেয়েটা কেমন যেন চুপচাপ হয়ে গেছে। মায়ের কথা শুনে আয়নের কপালের ভাঁজ গভীর হয়। সে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে যায়। ঘরের দরজা ভেজানো ছিল। আয়ন দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে নদী বিছানার এক কোণে হাঁটু গুটিয়ে বসে আছে। তার চোখ দুটো লাল, মনে হচ্ছে সে কাঁদছিল। আয়ন দ্রুত নদীর কাছে এগিয়ে যায়। কি হয়েছে নদী, তুমি কাঁদছো কেন? রিয়া কি কিছু বলেছে নাকি সাজিদ ভাই কিছু বলেছে? নদী আয়নকে দেখে আরো বেশি কাঁদতে শুরু করে। সে আয়নের বুকে ঝাঁপিয়ে পড়ে, তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আয়ন কিছুই বুঝতে পারে না। সে নদীর পিঠে হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। আমাকে মাফ করে দাও আয়ান, আমি সত্যি কিছু জানতাম না। ও আমাকে নতুন নম্বর থেকে মেসেজ দিয়েছে। তুলি আপু সেটা দেখে ফেলেছে আর রিয়াদের সামনে আমাকে খুব অপমান করেছে। ফাহিমের মেসেজের কথা শুনে আয়নের শরীরের সমস্ত পেশি শক্ত হয়ে যায়। তার চোখের দৃষ্টি মুহূর্তেই পাল্টে যায়। একটা শীতল রাগ তার শিরোদ্বারা বেয়ে নেমে যায়। সে নদীকে নিজের বুক থেকে একটু দূরে সরিয়ে তার চোখের দিকে তাকায়। কার মেসেজ নদী? ফাহিমের? ফোন কোথায় তোমার? আয়নের গলার স্বর এতই ঠান্ডা আর ভয়ঙ্কর যে নদী ভয়ে কেঁপে ওঠে। সে কাঁপা কাঁপা হাতে বিছানার উপর থেকে ফোনটা তুলে আয়নের দিকে এগিয়ে দেয়। আয়ন ফোনটা হাতে নিয়ে মেসেজটা পড়ে। তার চোয়াল শক্ত হয়ে ওঠে। সে ফোনটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারে। ফোনটা টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। নদী ভয়ে চিৎকার করে চোখ বন্ধ করে ফেলে। আমি তোমাকে বলেছিলাম না নদী, আমার স্ত্রীর দিকে নজর দেওয়ার সাহস কারো নেই। ওই ফাহিম নামের ছেলেটার এত বড় সাহস, সে তোমাকে মেসেজ দেয় আর তুমি আমাকে সেটা না জানিয়ে ঘরে বসে বসে কাঁদছো। তুমি কি ভেবেছো আমি তোমাকে রক্ষা করতে পারবো না?
আয়নের রাগ দেখে নদী ভাষা হারিয়ে ফেলে। সে শুধু দুপাশে মাথা নাড়তে থাকে। আয়ান এক পা করে নদীর দিকে এগিয়ে আসে। তার চোখে এক ভয়ঙ্কর অধিকারবোধ। সে নদীর দুই বাহু শক্ত করে চেপে ধরে তাকে টেনে নিজের খুব কাছে নিয়ে আসে। তুমি কার নদী? বলো আমাকে, তুমি কার? আমি শুধু তোমার আয়ান, বিশ্বাস করো। আমি ওকে ব্লক করে দিয়েছিলাম, আমি কিছুই জানি না। নদীর চোখের পানি আয়নের আঙুলের উপর এসে পড়ে। আয়নের রাগের দেয়ালটা মুহূর্তে ভেঙে পড়ে। তার তীব্র ঈর্ষার রাগ এখন রূপ নেয় অন্য এক বন্য ভালোবাসায়। সে নদীকে বিছানা ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার উপর ঝুঁকে পড়ে। নদীর সমস্ত শরীর কাঁপছে। আয়ান নদীর দুই হাত মাথার উপর শক্ত করে চেপে ধরে। তুমি শুধু আমার, তোমারই কান্না, তোমারই ভয়, তোমারই শরীর, সবকিছু শুধু আমার। ওই ফাহিমকে আমি এমন শাস্তি দেব যে সে জীবনেও তোমার নাম মুখে নেওয়ার সাহস পাবে না। কিন্তু তার আগে আমাকে তোমাকে বোঝাতে হবে যে তুমি কার অধিকারে আছো। আয়ান আর কোনো কথা না বলে নদীর ঠোঁটে এক রাক্ষসে চুম্বন এঁকে দেয়। এবারে চুম্বনে কোনো স্নিগ্ধতা নেই, আছে শুধু তীব্র অধিকার আর ঈর্ষার আগুন। নদীর মনে হয় সে আয়নের এই আগুনের তাপে পুড়ে ছাই হয়ে যাবে। আয়নের দাঁতের সামান্য আঘাতে নদীর ঠোঁট কেটে হালকা রঙের স্বাদ ছড়িয়ে পড়ে, কিন্তু আয়ান থামে না। সে নদীর শাড়ির আঁচলটা এক টানে সরিয়ে দেয়। তার গরম ঠোঁট নদীর ঘাড়, গলা আর উন্মুক্ত কাঁধের উপর নিজের অধিকারের চিহ্ন আঁকতে শুরু করে। আয়ান প্লিজ, কেউ চলে আসবে, নিচে ভাইয়া বসে আছে। নদী বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আয়ানের এই পাগল করা ভালোবাসার কাছে সে খুব অসহায়। আয়ান নদীর কানের লতি আলতো করে কামড়ে ধরে ফিস ফিস করে কথা বলে। কেউ আসবে না। আজ সারা পৃথিবী একদিকে আর আমরা দুজন একদিকে। আজ তোমাকে আমার এই অত্যাচারের পুরোটাই সহ্য করতে হবে নদী। আমি তোমাকে এমন ভাবে ভালোবাসবো যে তোমার শরীরের প্রতিটা কোষে শুধু আমার নাম লেখা থাকবে। আয়নের হাতের ছোঁয়ায় নদীর সমস্ত বাধা গলে পানি হয়ে যায়। সে নিজের অজান্তে আয়নের চুলগুলো খামচে ধরে। তার এই বন্য ভালোবাসা সাড়া দিতে শুরু করে। ঘরের আলো নিভিয়ে দেয় আয়ান। শুধু জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় দুটো শরীরের এক পবিত্র আর আদিম ভালোবাসা খেলা চলতে থাকে। আয়নের প্রতিটা স্পর্শ, প্রতিটা চুম্বন নদীকে নতুন করে বোঝায় যে এই ডাক্তার বরের শাসন আর অত্যাচারের গভীরে কতটা পাগল করা প্রেম লুকিয়ে আছে। নদীর মনে হয় এই জাদুকরী ভালোবাসার কাছে সে বারবার নিজেকে সমর্পণ করতে রাজি আছে। ঘরের ভেতরের পরিবেশটা এখন উত্তপ্ত হয়ে আছে। চাঁদের আলো জানালার কাঁচ গলে বিছানার এক পাশে এসে পড়েছে। নদী হাঁপাতে হাঁপাতে আয়ানের বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। তার শাড়ির আঁচল মেঝেতে লুটোচ্ছে। চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর এসে পড়েছে। আয়ানের ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ পুরো ঘরে শব্দ শোনা যাচ্ছে। আয়ান তার শক্ত হাতে নদীর খালি পিঠের উপর আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। একটু আগে সেই বন্য ভালোবাসার ঝড়টা যেন দুজনের ভেতরে সব না বলা কথা আর অভিমানগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে গেছে। নদীর ঠোঁটে এখনো আয়নের তীব্র চুম্বনের উষ্ণতা লেগে আছে। সে লজ্জায় আয়নের বুকের ভেতর মুখ লুকায়। নিচে সাজিদ ভাইয়া আর মিতু ভাবি বসে আছে, আর তারা দুজন এখানে ঘরের দরজা বন্ধ করে এই আদিম ভালোবাসার খেলায় মেতেছিল। এটা ভাবতেই নদীর সারা শরীর লজ্জায় লাল হয়ে ওঠে। এভাবে মুখ লুকিয়ে রাখলে তো চলবে না নদী, তোমাকে তো নিচে যেতে হবে। সাজিদ ভাই আর মিতু ভাবি তোমার জন্য অপেক্ষা করছে। আয়নের গলার স্বর এখন একদম শান্ত এবং অদ্ভুত রকমের ভারী। নদী মুখ তুলে আয়ানের দিকে তাকায়। আয়ানের চোখে এখনো সে অধিকার আর ভালোবাসার নেশা লেগে আছে। নদী তাড়াতাড়ি আয়ানের বুক থেকে সরে গিয়ে বিছানায় উঠে বসে এবং নিজের শাড়িটা ঠিক করার চেষ্টা করে। তার হাত কাঁপছে। আয়ান মুচকি হেসে বিছানা থেকে উঠে এবং নদীর ঠিক সামনে এসে দাঁড়ায়। সে নিজের হাতে নদীর শাড়ির কুচিগুলো ঠিক করে দেয় এবং অবাধ্য চুলগুলো কানের পেছনে গুজে দেয়। নদীর কাটা ঠোঁটের কোণে আয়নের বুড়ো আঙুল আলতো করে ছুঁয়ে যায়। আমি নিচে কিভাবে যাব আয়ান? সবাই যদি আমার মুখ দেখে কিছু বুঝে ফেলে।
আমার তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। তুমি আসলে একটা পাগল। আয়ান শব্দ করে হেসে ওঠে। সে নদীর কপালে একটা দীর্ঘ চুমু এঁকে দেয়। তারপর নিজের শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজের বউকে ভালোবেসেছি, এতে চুরি তো আর করিনি যে ভয় পেতে হবে। আর তুমি আমার স্ত্রী, আমার প্রতিটা ছোঁয়া তোমার শরীরে এভাবেই লেগে থাকবে। কেউ কিছু বুঝলে বুঝুক। তুমি যাও, চোখে মুখে একটু পানি নিয়ে এসো, আমি নিচে যাচ্ছি। নদী আর কথা না বাড়িয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে যায়। আয়ান একবার ভাঙা ফোনটার দিকে তাকায়। ফোনটা সে পরে পরিষ্কার করবে ভেবে ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়। নিচে তখনও আড্ডা চলছে। সাজিদ আর মিতুর সাথে শফিক সাহেব দেশের রাজনীতি নিয়ে কথা বলছেন। সালমা বেগম সবার জন্য চা বানাচ্ছেন। দাদি সোফায় বসে তসবি পড়ছেন। আয়ানকে সিঁড়ি দিয়ে নামতে দেখে সবাই কথা থামিয়ে তার দিকে তাকায়। কিরে আয়ান, তুই তো দেখছি বউয়ের কাছে গেলেই দুনিয়া ভুলে যাস। নদী কোথায়? ওর কি শরীর খারাপ? আয়ান সোফায় এসে বসে এবং খুব স্বাভাবিক গলায় উত্তর দেয়। তার চেহারায় কোনো অপরাধবোধ বা লুকাছুপার লেশ মাত্র নেই। ওর একটু মাথা ব্যথা করছিল সাজিদ ভাই, আমি একটু ওষুধ দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। ও এখন ফ্রেশ হচ্ছে, এখনই চলে আসবে। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? মিতু হাসি মুখে আয়ানের দিকে তাকায়। ঠিক সেই মুহূর্তে নদী সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। চোখে মুখে পানি দিয়ে আসায় তাকে বেশ সতেজ লাগছে। তবে ঠোঁটের কোণে হালকা ফোলা ভাবটা মিতুর নজর এড়ানা। সে মুচকি হাসে। নদীর মুখটা লজ্জায় আরো লাল হয়ে যায়। সে দ্রুত গিয়ে সাজিদ আর মিতুর মাঝখানে বসে পড়ে। নদী, তুই তো দেখছি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছিস। আয়ান ভাই মনে হয় তোকে খুব যত্নে রেখেছে। তবে তোর ঠোঁটটা একটু ফুলে আছে কেন রে? মাথা ব্যথার সাথে কি ঠোঁটের কোনো সম্পর্ক আছে নাকি? মিতুর কথায় ড্রয়িং রুমের সবাই হেসে ওঠে। নদী লজ্জায় মাথা নিচু করে ফেলে। আয়ান খুব শান্তভাবে চায়ের কাপে চুমুক দেয় এবং মিতুর চোখের দিকে তাকিয়ে উত্তর দেয়। ও তো খুব অসাবধান মিতু ভাবি, অন্ধকারে হাঁটতে গিয়ে দরজার সাথে ধাক্কা খেয়েছে। আমি তো সারাক্ষণ চোখে চোখে রাখার চেষ্টা করি, কিন্তু একটু আড়াল হলেই মেয়েটা কোনো না কোনো দুর্ঘটনা ঘটিয়ে বসে। আয়ানের এই মিথ্যা কথায় নদী অবাক হয়ে তার দিকে তাকায়। আয়ান তাকে একটা চোখ মারে। নদীর বুকের ভেতরটা আবার থক করে ওঠে। এই লোকটা সবার সামনে এমন গম্ভীর থাকে, অথচ ভেতরে ভেতরে এতটা দুষ্ট সেটা কেউ বুঝতেই পারে না। তুলে এতক্ষণ এক কোণে বসে সব দেখছিল। নদীর এই হাসি খুশি মুখটা তার একদম সহ্য হচ্ছে না। সে ভেবেছিল ফাহিমের মেসেজের কথা শুনে আয়ান নদীর সাথে তুমুল ঝগড়া করবে, কিন্তু এখানে তো মনে হচ্ছে ওদের ভালোবাসা আরো বেড়ে গেছে। তুলে আর সহ্য করতে না পেরে কথা বলে ওঠে। তা নদী, তোমার ফোন কোথায়? একটু আগে তো দেখলাম তুমি ফোন নিয়েই ব্যস্ত ছিলে। ফাহিমের মেসেজের কোনো রিপ্লাই দিলে নাকি? তুলির এই কথাটায় ড্রয়িং রুমের হাসি খুশি পরিবেশটা মুহূর্তে থমথমে হয়ে যায়। সাজিদ ব্রু কুচকে নদীর দিকে তাকায়। ফারিহা ফুফু উৎসুক দৃষ্টিতে তাকান। নদীর মুখটা শুকিয়ে যায়, কিন্তু সে কিছু বলার আগে আয়ান চায়ের কাপটা টেবিলের উপর একটু শব্দ করে নামিয়ে রাখে। তার চোখে দৃষ্টি তীক্ষ্ণ হয়ে ওঠে। আমি তো আগেই বলেছি তুলি, আমার স্ত্রীর ব্যাপারে আমি ছাড়া আর কেউ কোনো কথা বলবে না। নদীর ফোনটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। আমি কালই ওকে নতুন ফোন কিনে দেব। আর ফাহিম নামের ওই ছেলেটার ব্যাপারে তোমার এত আগ্রহ কেন আমি ঠিক বুঝতে পারছি না। তুমি কি চাও আমি তোমার এই আগ্রহের কারণটা সবার সামনে জানতে চাই? আয়ানের শীতল কিন্তু ভয়ঙ্কর হুমকিতে তুলির মুখটা কাগজের মতো সাদা হয়ে যায়। সে ঢোক গিলে মাথা নিচু করে ফেলে। সাজিদ বুঝতে পারে এখানে কোনো একটা ঝামেলা হয়েছে, কিন্তু সে আয়ানের ব্যক্তিত্বকে খুব সম্মান করে, তাই সে আর কথা বাড়ায় না। শফিক সাহেব পরিবেশটা স্বাভাবিক করার জন্য সাজিদকে রাতের খাবারের জন্য তাগিদ দেন। সবাই মিলে ডাইনিং টেবিলে খেতে বসে। খাওয়ার সময় আয়ান নদীর পাশে বসে এবং আগের মতোই নিজ হাতে তাকে খাবার তুলে দেয়। নদীর মনে হয় আয়ান যেন তাকে একটা দুর্ভেদ্য দেয়াল দিয়ে চারপাশ দিক থেকে ঘিরে রেখেছে।
যেখানে কোনো অপমান বা আঘাত পৌঁছানোর কোনো উপায় নেই। পরের দিন সকাল, ঢাকা শহরের ব্যস্ততা শুরু হয়ে গেছে। আয়ান আজ একটু সকাল সকাল বের হয়েছে, তবে সে হাসপাতালে যায়নি। সে তার গাড়িটা নিয়ে সোজা নদীর ভার্সিটির দিকে রওনা হয়েছে। গতকাল রাতের মেসেজের ব্যাপারটা সে কোনোভাবেই হালকাভাবে নিতে পারছেন। তার স্ত্রীর দিকে অন্য কেউ নজর দিবে, এটা আয়ান চৌধুরী বেঁচে থাকতে সম্ভব নয়। ভার্সিটির গেটের কাছে গাড়ি পার্ক করে আয়ান ভেতরে ঢোকে। ডাক্তার কবিরকে সে আগেই ফোন করে বলে রেখেছে আজ প্রথম শিফটের ডিউটিটা কভার করে দিতে। আয়ান জানে ফাহিম কোথায় আড্ডা দেয়। নদীর কাছে থেকে সে আগে অনেকবার শুনেছে ছেলেটার স্বভাব চরিত্র সম্পর্কে। ক্যাফেটেরিয়ায় এক কোণে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল ফাহিম, তার হাতে একটা সিগারেট। আয়ান সোজা হেঁটে ফাহিমের টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। আয়ানের 6 ফুট লম্বা সুঠাম দেহ আর তীক্ষ্ণ চোখে চাউনি দেখে ফাহিমের বন্ধুরা একটু ঘাবড়ে যায়। ফাহিম আয়ানকে চিনতে পারে না। কে ভাই আপনি? কাউকে খুঁজছেন? আয়ান কোনো কথা না বলে ফাহিমের হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়ে মাটিতে ফেলে পা দিয়ে পিষে নেয়। তারপর ফাহিমের কলারটা এক হাতে শক্ত করে চেপে ধরে, তাকে চেয়ার থেকে প্রায় শূন্যে তুলে ফেলে। ক্যাফেটেরিয়ার সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখছে। আমার নাম ডাক্তার আয়ান চৌধুরী, নদীর স্বামী। তুই গতকাল আমার স্ত্রীকে মেসেজ দিয়েছিলে, তাই না ফাহিম? নদীর স্বামীর নাম শুনে ফাহিমের চোখ ভয়ে বড় বড় হয়ে যায়। সে আয়নের হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করে, কিন্তু আয়নের হাতে গ্রিপটা লোহার মতো শক্ত। আমি আসলে বুঝতে পারিনি ভাই, নদী তো আগে আমার সাথে পড়তো, তাই এমনি একটা মেসেজ দিয়েছিলাম, আমাকে ছেড়ে দিন। আয়ান ফাহিমকে একটু না ছেড়ে তাকে টেনে ক্যাফেটেরিয়ার বাইরে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। তারপর তাকে সজোরে একটা ধাক্কা দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। আয়নের চোখের রাগ তখন আগুনের মতো জ্বলছে। ভালো করে শুনে রাখো ফাহিম, আমি একজন সার্জন। আমি খুব ভালো করে জানি মানুষের শরীরের কোন হাড়টা ভাঙলে সে আর জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আর আমি এটাও জানি কিভাবে একটা মানুষের পুরো ক্যারিয়ার শেষ করে দিতে হয়। নদী এখন শুধু আমার স্ত্রী নয়, ও আমার জীবনের সবচেয়ে দামি অংশ। ওর দিকে যদি তুমি আর একবার চোখ তুলে তাকানোর সাহস দেখাও, আমি তোমার 2 চোখ উপড়ে ফেলবো। তুমি ঢাকা শহরে থাকার জায়গা পাবে না। আমার কথা কি তোমার মাথায় ঢুকেছে? ফাহিম ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নাড়ে। সে বুঝতে পারে লোকটা সাধারণ কেউ নয়, এর সাথে টেক্কা দেওয়ার কোনো যোগ্যতা তার নেই। আমি আর কখনো নদীর সাথে যোগাযোগ করার চেষ্টা করব না, আমাকে মাফ করে দিন। আমি আজই এই শহর ছেড়ে চলে যাব। আয়ান ফাহিমকে ছেড়ে দিয়ে নিজের শার্টের কলারটা ঠিক করে তারপর পকেট থেকে একটা টিস্যু বের করে হাত মুছে টিস্যুটা ফাহিমের মুখের উপর ছুঁড়ে মারে। এটা তোমার জীবনের শেষ ওয়ার্নিং ছিল, এরপর কোনো ওয়ার্নিং থাকবে না, সরাসরি অ্যাকশন হবে। আর শোনো, আমার স্ত্রীর নাম তোমার মুখে যেন আর কখনো উচ্চারণ না হয়। আয়ান আর পেছন ফিরে না তাকে সোজা নিজের গাড়ির দিকে হেঁটে যায়। ফাহিমের ব্যাপারটা পাকাপাকি ভাবে শেষ করে তার মনটা এখন বেশ শান্ত লাগছে। সে গাড়িতে উঠে একটা দীর্ঘশ্বাস ফেলে এবং হাসপাতালের দিকে গাড়ি ঘুরিয়ে নেয়। এদিকে বাড়িতে নদী নিজের ঘরে বসে বই পড়ছিল। তানিশা ভার্সিটিতে গেছে, সালমা বেগম আর দাদি নিজেদের ঘরে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় তুলি নদীর ঘরে ঢুকে। তুলির মুখে একটা জেদি আর অহংকারী ভাব। সে কিছুতেই নদীর কাছে নিজের হার মেনে নিতে পারছে না। তুমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করছো, তাই না নদী? ভাবছো আয়ান ভাইয়া তোমাকে খুব ভালোবাসে। আসলে উনি তোমাকে ভালোবাসে না, উনি শুধু তোমাকে নিজের কন্ট্রোলে রাখতে চান। তুমি তো একটা পুতুল ছাড়া আর কিছুই নও ওনার কাছে। নদী বইটা বন্ধ করে বিছানা থেকে উঠে দাঁড়ায়। আয়ানের ভালোবাসার জোর আজ নদীকে অনেক বেশি সাহসী করে তুলেছে। সে তুলির চোখে চোখ রেখে সোজা হয়ে দাঁড়ায়। আয়ান আমাকে কতটা ভালোবাসে সেটা বোঝার ক্ষমতা আপনার নেই তুলি আপু। আর উনি আমাকে কন্ট্রোলে রাখেন কারণ উনি আমাকে নিজের জীবনের চাইতেও বেশি আগলে রাখতে চান। আপনি আয়ানকে পছন্দ করতেন সেটা আমি জানি, কিন্তু আয়ান কখনোই আপনাকে সেই নজরে দেখেনি।
তাই আপনার এই ঈর্ষাটা আমি বুঝতে পারি, তবে দয়া করে আমার সংসারে আগুন লাগানোর চেষ্টা করবেন না। আমি এখন আর আগে সেই চুপচাপ নদী নেই। আমার স্বামীর সম্মান আর আমার সংসার রক্ষা করতে আমি সব করতে পারি। নদীর এই আত্মবিশ্বাসী কথায় তুলে রীতিমতো চমকে ওঠে। সে কিছু বলার জন্য মুখ খোলে, কিন্তু ঠিক তখনই দাদি ঘরের দরজায় এসে দাঁড়ান। নদী একদম ঠিক কথা বলেছে তুলি। এই বাড়ির নাত বউ সে, আর আয়ান তাকে নিজের চোখে হারায়। তুই কেন বারবার ওদের মাঝে ঢুকে ঝামেলা করছিস? তোর মা তোকে কোনো শিক্ষা দেয়নি? নিজের চরকায় তেল দে গিয়ে। দাদির কড়া ধমক শুনে তুলি অপমানে লাল হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। নদী দাদির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। দাদি নদীর মাথায় হাত বুলিয়ে দেন। নদীর মনটা আজ অদ্ভুত এক শান্তিতে ভরে ওঠে। আয়নের ওই রাগ আর শাসনের আড়ালে যে একটা বিশাল ছায়া আছে, সেটা নদী আজ পুরোপুরি উপলব্ধি করতে পারছে। সন্ধ্যার দিকে আয়ান বাসায় ফেরে, আর হাতে একটা প্যাকেট। সে সোজা নিজের ঘরে চলে যায়। নদী তখন বারান্দায় দাঁড়িয়ে বাইরের রাস্তা দেখছিল। আয়ান ঘরে ঢুকে দরজাটা আটকে দেয়। নদীর পেছনে গিয়ে সে আলতো করে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। নদীর ঘাড়ে আয়ানের উষ্ণ নিঃশ্বাস পড়তেই নদীর সারা শরীর কেঁপে ওঠে। সারাদিন আমার কথা একবারও মনে পড়েনি তোমার? আমি তো হাসপাতালে একটা মুহূর্ত শান্তিতে কাজ করতে পারিনি। সারাক্ষণ শুধু তোমার এই মিষ্টি মুখটা চোখের সামনে ভাসছিল। নদী আয়নের বুকের উপর মাথা এগিয়ে দিয়ে হাসে। আয়ান তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয় এবং হাতের প্যাকেটটা নদীর দিকে এগিয়ে দেয়। এটা কি আয়ান? খুলে দেখো। নদী প্যাকেটটা খুলে দেখে ভেতরে একটা লেটেস্ট মডেলের আইফোন। নদীর চোখ খুশিতে চকচক করে ওঠে। কাল রাতের পর তার ফোনটা ভেঙে যাওয়ায় সে একটু মন খারাপ করেছিল ঠিকই, কিন্তু আয়ান যে এত দ্রুত তাকে নতুন ফোন কিনে দেবে সেটা সে ভাবতেও পারেনি। এটা তো অনেক দামি ফোন আয়ান, তুমি কেন এত টাকা খরচ করতে গেলে? আয়ান নদীর হাত থেকে ফোনটা নিয়ে বিছানার উপর রেখে দেয়। তারপর সে নদীর দুই গাল নিজের দুই হাতের তালুতে নিয়ে খুব গভীর ভাবে নদীর চোখের দিকে তাকায়। তোমার জন্য আমার পুরো জীবনটা খরচ করে দিলেও আমার কোনো আফসোস থাকবে না নদী। তুমি শুধু আমার এই বুকের ভেতরটা দেখতে পাও না। কাল রাতে যখন এই মেসেজটা দেখলাম, আমার মনে হচ্ছিল কেউ যেন আমার কলিজাটা টেনে ছিঁড়ে ফেলছে। আমি তোমাকে হারানোর ভয় পাই নদী, খুব ভয় পাই। এই ভয়টাই আমাকে পাগল করে দেয়, আর তখন আমি তোমার উপর রাগ দেখিয়ে ফেলি। আয়ের চোখের কোণে একটা চিকচিকে জলের রেখা দেখতে পায় নদী। এই শক্ত মনের মানুষটা যে তার জন্য এতটা ইমোশনাল হতে পারে, সেটা ভেবে নদীর বুকটা হু হু করে ওঠে। সে নিজের দুই হাত দিয়ে আয়নের গলাটা জড়িয়ে ধরে এবং আয়নের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। তুমি একটা বোকা ডাক্তার। আমি তোমাকে আগেই বলেছি, আমার মন, আমার শরীর, আমার পুরো অস্তিত্ব শুধু তোমার জন্য। আমাকে হারানোর কোনো ভয় তোমার নেই। আমি তোমাকে অনেক ভালোবাসি আয়ান, খুব ভালোবাসি। নদীর এই ভালোবাসার স্বীকারোক্তি আয়নের ভেতরের সব শূন্যতা পূরণ করে দেয়। সে নদীকে পাজা গোলা করে কোলে তুলে নেয়। নদীর মুখটা আয়নের বুকের সাথে মিশে থাকে। আয়ান তাকে বিছানায় শুয়ে নিয়ে নিজের শার্টটা খুলে ফেলে। আজ আয়নের চোখে কোনো রাগ নেই, আছে শুধু এক বিশুদ্ধ প্রেম আর নদীকে নিজস্ব করে নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা। সে নদীর কপালে, চোখে, গালে আর ঘাড়ে একের পর এক চুমু খেতে শুরু করে। নদীর শরীরটা আয়ানের আদরে ধনুকের মতো বেঁকে ওঠে। আজ রাতে তোমাকে ঘুমাতে দেব না আমি। আমারই ভালোবাসার অত্যাচার তোমাকে সারা রাত সহ্য করতে হবে। আয়নের ভারী গলার ফিসফিসানি নদীর কানের কাছে একটা অদ্ভুত শিহরণ জাগায়। নদী চোখ বন্ধ করে আয়নের পিঠটা খামচে ধরে। আয়নের রুষ্ট ঠোঁট নদীর শাড়ির ভাঁজ ভেদ করে পেটের কাছে উন্মুক্ত ত্বকে স্পর্শ করতেই নদী একটা চাপা আর্তনাদ করে ওঠে। আয়ান নদীর ঠোঁট দুটো শক্ত করে দখল করে নেয়। দুজনের শরীরে উত্তাপে ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। আয়ানের প্রবল অধিকার বোধ আর নদীর নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে রাতটা একটা গভীর এবং আবেগময় রোমান্সের সাক্ষী হয়। আয়নের প্রতিটি ছোঁয়া নদীকে নতুন করে বোঝায় যে এই ডাক্তার বরটা সত্যি তাকে কতটা ভালোবাসে। এই ভালোবাসার কোনো সীমা নেই, কোনো শর্ত নেই, আছে শুধু এক অন্তহীন পাগলামি। এদিকে ভোরে স্নিগ্ধ বাতাস জানালার পর্দা উড়িয়ে দিয়ে ঘরের ভেতর প্রবেশ করছে। সারা রাত আয়ানের এই উন্মাদ করা ভালোবাসার পর নদীর শরীর রীতিমতো ক্লান্ত। সে গভীর ঘুমে আচ্ছন্ন।
আয়ান আগেই জেগে গেছে। সে এক দৃষ্টে নদীর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। নদীর গলার কাছে, ঘাড়ে এবং কাঁধে আয়নের ভালোবাসার স্পষ্ট লালচে দাগ ফুটে আছে। আয়নের ঠোঁটে একটা তৃপ্তির হাসি ফুটে ওঠে। এই মেয়েটা তার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা, আবার সবচেয়ে বড় শক্তিও। আয়ান নদীর খোলা কাঁধের উপর নিজের উষ্ণ ঠোঁট ছুঁয়ে দেয়। নদীর ঘুমন্ত শরীরটা একটু কেঁপে ওঠে। সে ঘুমের ঘোরে আয়নের বুকের আরো কাছাকাছি সরে আসে। আয়ান তার শক্ত 2 হাত দিয়ে নদীকে নিজের সাথে একদম মিশিয়ে নেয় এবং নদীর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে কথা বলে। এই মেয়ে আর কতক্ষণ ঘুমাবে? বেলা তো অনেক হলো। নাকি সারাদিন এই ডাক্তার বরের বুকেই পড়ে থাকার ইচ্ছা আছে? আয়নের ভারী এবং নেশাধরা গলার আওয়াজে নদীর ঘুম ভেঙে যায়। সে ধীরে ধীরে চোখ খোলে। আয়নের মুখে সকালের রোদ পড়ে। তাকে অসম্ভব আকর্ষণীয় লাগছে। নদীর মনে পড়ে যায় কাল রাতের কথা, কিভাবে আয়ান তাকে নিজের ভালোবাসার আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। লজ্জায় নদীর গাল দুটো লাল হয়ে যায়। সে আয়নের বুক থেকে মুখ তুলে অন্যদিকে তাকানোর চেষ্টা করে। তুমি আমাকে একটু ঘুমাতে দাওনি আয়ান। সারা রাত ধরে আমার উপর অত্যাচার করেছো। আমার সারা শরীর এখনো ব্যথা করছে। তুমি সত্যি একটা অমানুষ। আয়ান শব্দ করে হেসে ওঠে। সে নদীর থুতনি ধরে মুখটা নিজের দিকে ঘুরিয়ে নেয়। আয়ানের চোখে অদ্ভুত এক দুষ্টুমি খেলা করছে। আমি তো আগেই বলেছিলাম আমার এই অত্যাচার তোমাকে সহ্য করতে হবে, আর এই অত্যাচার তো আমি সারা জীবন করব। তুমি কি ভেবেছ তুমি আমার হাত থেকে এত সহজে রেহাই পাবে? তুমি আমার, তোমার শরীরের প্রতিটা ইঞ্চি আমার। আয়ান কথাগুলো বলতে বলতে নদীর ঠোঁটে একটা গভীর চুম্বন এঁকে দেয়। নদীর সমস্ত ক্লান্তি যেন মুহূর্তে উধাও হয়ে যায়। সে নিজের 2 হাত দিয়ে আয়নের গলা জড়িয়ে ধরে এই ভালোবাসার খেলায় যোগ দেয়। বেশ কিছুক্ষণ পর আয়ান যখন নদীকে ছাড়ে, নদীর শ্বাস দ্রুত হয়ে গেছে। আয়ান খাট থেকে নেমে দাঁড়ায় এবং নিজের ট্রাউজারটা পরে নেয়। আজ কিন্তু বাড়িতে অনেক কাজ। রাফি আজ দেশে ফিরছে, বিকেলে ওর আসার কথা। তানিশা তো খুশিতে পাগল হয়ে আছে। তুমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও, আমি নিচে যাচ্ছি। আয়ান ওয়াশরুমের দিকে পা বাড়ায়। নদী বিছানা থেকেই উঠে বসে। রাফি ভাইয়া আসছে শুনে তারও খুব ভালো লাগছে। তানিশা মেয়েটা অনেক দিন ধরে রাফির জন্য অপেক্ষা করছে। নদী দ্রুত শাড়ি গুছিয়ে নিয়ে আয়ান বের হওয়ার পর ওয়াশরুমে ঢুকে পড়ে। নিচে ডাইনিং টেবিলে আজ উৎসবের আমেজ। শফিক সাহেব এবং সালমা বেগম দুজনেই খুব খুশি। রহিম চাচা বাজার থেকে বড় মাছ আর মাংস নিয়ে এসেছেন। দাদি সোফায় বসে তসবিহ পড়ছেন আর মিটমিট করে হাসছেন। তানিশা একটা সুন্দর সালোয়ার কামিজ পরে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। মা, রাফির কিন্তু চিংড়ি মাছের মালাইকারি খুব পছন্দ। তুমি নিজ হাতে বানাবে কিন্তু। ও তো বিদেশের ওই বিস্বাদ খাবার খেয়ে খেয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে। আচ্ছা বাবা, আচ্ছা, আমি সব ব্যবস্থা করছি। তুই এত অস্থির হস না। নদী কোথায়? ও তো এখনো নিচে নামলো না। ঠিক সেই সময় আয়ান আর নদী সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। নদীর পরনে একটা গাঢ় নীল রঙের সুতির শাড়ি, চুলগুলো ভেজে এবং এক পাশে রাখা। আয়ান একটা ক্যাজুয়াল শার্ট পরে আছে। তাকে দেখে রহিম চাচা তাড়াতাড়ি চা নিয়ে আসেন। ছোট সাহেব, আপনার চা। আর বৌমা, তুমি রান্নাঘরে এসো, তোমার শাশুড়ি মা ডাকছেন। নদী আগে নাস্তা করবে, তারপর অন্য কাজ। রহিম চাচা, নদী তুমি এখানে এসে বসো। আয়ান নিজের পাশে চেয়ারটা টেনে নেয়। নদী বাধ্য মেয়ের মতো সেখানে বসে পড়ে। তানিশা নদীর দিকে তাকিয়ে চোখ মারে। ভাবি, ভাইয়া তো দেখছি তোমাকে একদম চোখে চোখে রাখছে। কাল রাতের পর মনে হচ্ছে ভাইয়ার রাগ একটু কমেছে। তানিশার কথায় নদী লজ্জায় মাথা নিচু করে ফেলে। আয়ান তানিশার দিয়ে কড়া চোখে তাকায়। তুই নিজের চরকায় তেল দে তানিশা। রাফি আসছে বলে কি তোর পড়াশোনা সব লাটে উঠেছে? আহা আয়ান, মেয়েটাকে আজ অন্তত বকিস না। রাফি অনেকদিন পর আসছে, বাড়ির পরিবেশটা একটু আনন্দদায়ক থাকতে দে।
আয়ান আর কিছু বলে না। সে নিজের প্লেট থেকে খাবার নিয়ে নদীর প্লেটে তুলে দেয়। নদী চুপচাপ খেতে শুরু করে। ফারিহা ফুফুয়া তুলি এতক্ষণ নিজেদের ঘরে ছিল, তারা এখন ডাইনিং রুমে এসে হাজির হন। তুলির চোখ মুখ খোলা, মনে হচ্ছে সারা রাত কেঁদেছে। কাল দাদির বকুনি খাওয়ার পর সে একদম চুপসে গেছে। রাফি আসছে শুনে খুব ভালো লাগছে ভাবি, কিন্তু আমাদের তুলিরও তো একটা ব্যবস্থা করতে হবে। আয়নার তো বিয়ে হয়ে গেল, এখন তুলির জন্য একটা ভালো ছেলে দেখো শফিক ভাই। হ্যাঁ ফারিয়া, আমি দেখছি তুমি আমার নিজের মেয়ের মতোই, ওর জন্য আমি সবচেয়ে ভালো ছেলেই খুঁজবো। তুলি আর চোখে নদীর দিকে তাকায়। নদীর মানে একটু অসুস্থ হলেও সে আয়ানের উপস্থিতির কারণে নিজেকে সামলে। আয়ান খাওয়া শেষ করে উঠে দাঁড়ায়। নদী, আমি হাসপাতালে যাচ্ছি। দুপুরে আমার ফিরতে একটু দেরি হতে পারে। রাফি আসার আগে আমি ঠিক চলে আসব। তুমি কিন্তু নিজের শরীরের যত্ন নেবে। আর হ্যাঁ, বিকেলের দিকে রিয়া আর তারিক আসতে পারে। ওদের সাথে তুমি চাইলে গল্প করতে পারো, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার কথা ঘুণা করেও ভাববে না। আচ্ছা, আমি কোথাও যাব না, তুমি সাবধানে যেও। আয়ান চলে যাওয়ার পর নদীর রান্নাঘরে গিয়ে সালমা বেগমকে সাহায্য করতে শুরু করে। দুপুরের দিকে নদীর প্রিয় বান্ধবী রিয়া আর তার হবু স্বামী তারিক আসে। রিয়া নদীর সাথে অনেকক্ষণ গল্প করে। তারা ড্রয়িং রুমে বসে হাসাহাসি করছিল। দোস্ত, সামনে তো আমার বিয়ে, তুই আমার সাথে একটু শপিং এ যাবি না? আয়ন ভাই কি তোকে একদমই ছাড়বে না? তুই তো জানিস ও কতটা পজিটিভ। ওকে না বলে আমি এক পাও বাইরে ফেলতে পারবো না। তুই বরং বিকেলে ও ফিরলে ওকে একটু বলে দেখ। আয়ান ভাই আসলে তোমাকে খুব ভালোবাসেন নদী। আমি কাল ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি, উনি বাইরে থেকে যতটা গম্ভীর, ভেতরে ভেতরে ততটাই ইমোশনাল। তারিকের কথায় নদী মুচকি হাসে। সে জানে আয়ান তাকে কতটা ভালোবাসে। বিকেলের দিকে আয়ান হাসপাতাল থেকে ফেরে। সে ড্রয়িং রুমে এসে রিয়া আর তারিকের সাথে বসে। রিয়া একটু সাহস করে আয়ানকে শপিং এর কথা বলে। আয়ন ভাই, আগামী সপ্তাহে আমার আর তারিফের বিয়ে, শপিং। নদীকে একটু আমার সাথে যেতে দেবেন? আমরা খুব সাবধানে যাব আর তাড়াতাড়ি ফিরে আসবো। রিয়ার কথা শুনে আয়নের কপালে ভাঁজ গভীর হয়। সে নদীর দিকে তাকায়। নদীর চোখে একটা নীরব অনুরোধ। আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে। ঠিক আছে রিয়া, নদী যেতে পারে, তবে একটা শর্ত আছে। নদী আমার গাড়িতে যাবে এবং আমার ড্রাইভার ওর সাথে সারাক্ষণ থাকবে। আর ও কখন কোথায় যাচ্ছে প্রতি ঘন্টার আপডেট আমাকে দিতে হবে। নদী যদি এর একটু এদিক ওদিক হয়, তবে আমি কিন্তু সোজা শপিং মলে গিয়ে ওকে তুলে নিয়ে আসবো। আচ্ছা ভাইয়া, আপনার সব শর্ত মঞ্জুর। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। রিয়া খুশিতে নদীকে জড়িয়ে ধরে। আইনের কঠোর শর্তগুলোর মাঝেও যে নদীর প্রতি তীব্র একটা কেয়ারিং লুকিয়ে আছে, সেটা রিয়াও আজ বেশ ভালোভাবে বুঝতে পারে। বিকেল 5টার দিকে রাফি বাড়িতে এসে পৌঁছায়। রাফি খুব স্মার্ট এবং অমায়িক একটা ছেলে। তাকে দেখে তানিশার চোখ আনন্দে চকচক করে ওঠে। শফিক সাহেব, সালমা বেগম, দাদি সবাই রাফিকে খুব আদরে বরণ করে নেয়। আয়ান এগিয়ে গিয়ে রাফির সাথে কোলাকুলি করে। কেমন আছো আয়ান ভাই? অনেকদিন পর দেখা। ভাবির সাথে তো আমার পরিচয় হয়নি। আমি ভালো আছি রাফি। এই হলো নদী তোর ভাবি, আর নদী এ হলো রাফি, তানিশার হবু বর। নদী হাসি মুখে রাফির সাথে কুশল বিনিময় করে। রাফি তানিশার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়। পুরো বাড়ি আজ আনন্দের বন্যায় ভাসছে। সন্ধ্যার দিকে নদীর বাবা কামাল সাহেব, মা শিরি, বড় ভাই সাজিদ এবং মৃদু ভাবি আসে। রিয়া তারিকও থেকে গেছে। সবাই মিলে ড্রয়িং রুমে এক বিশাল আড্ডা আর আসর বসেছে। রাফি, তুমি তো এবার দেশেই সেটেল হয়ে যাচ্ছ, তাই না? তানিশা কিন্তু তোমার অপেক্ষায় প্রহর গুনতে গুনতে অর্ধেক হয়ে গেছে। সাজ্জিদ ভাই, এবার দেশে ব্যবসা শুরু করার ইচ্ছে আছে। আয়ন ভাই আর অপিকা আঙ্কেলের সাথে কথা বলেই সব সিদ্ধান্ত নেব। সবাই যখন গল্পে মশগুল, তখন তুলি একটা সুযোগ খোঁজার চেষ্টা করে। সে মৃতভাবে পাশে গিয়ে
বসে এবং খুব নিচু গলায় কথা বলতে শুরু করে। মিতু ভাবি, আপনি তো নদীর আপন ভাবি, আপনি কিছু বলছেন না কেন? আয়ান ভাইয়া নদীকে কিভাবে একটা বন্দি পাখির মতো আটকে রেখেছে সেটা কি আপনারা চোখে দেখতে পাচ্ছেন না? আজ রিয়া শপিং এ যাওয়ার কথা বলল, সেখানেও আয়ান ভাইয়া কতগুলো কঠিন শর্ত জুড়ে দিল। নদী তো নিজের মতো করে একটু নিঃশ্বাসও নিতে পারে না। তুলির কথাগুলো মিতু খুব মন দিয়ে শোনে, কিন্তু মিতু খুব বুদ্ধিমতী মেয়ে। সে তুলির এই বিষাক্ত কথার উদ্দেশ্য খুব ভালো করে বুঝতে পারে। মিতু একটু জোরেই কথা বলে ওঠে, যাতে ড্রয়িং রুমে অনেকেই শুনতে পায়। তুলি, বন্দি পাখি আর আদরের পাখির মধ্যে অনেক পার্থক্য আছে। আয়ান নদীকে ভালোবাসে বলেই ওকে এত আগলে রাখে। আজকালকার দিনে এমন কেয়ারিং স্বামী পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমার তো মনে হয় নদীর মতো সুখী মেয়ে এই দুনিয়ায় আর দুটো নেই। তোমার এত চিন্তা করার কোনো কারণ নেই তুলি। মিতুর এই সোজা সাপটা উত্তরে তুলির মুখটা কালো হয়ে যায়। সাজিদ আর কামাল সাহেবও মিতুর কথায় সায় দেন। আয়ান এতক্ষণ বারান্দায় দাঁড়িয়ে ডাক্তার কবিরের সাথে ফোনে একটা পেশেন্ট নিয়ে কথা বলছিল। সে ঘরে ঢুকে মিতুর কথাগুলো শুনতে পায়। আয়নের বুকটা গর্বে ফুলে ওঠে। সে নদীর দিকে তাকায়। নদীও আয়নের দিকে তাকিয়ে একটা তৃপ্তির হাসি দেয়। ফারিহা ফুফু তুলির এই অপমানে খুব রেগে যান। মিতু, তুমি অনেক বড় বড় কথা বলছো। আমার মেয়ে তো শুধু নদীর ভালোর জন্য কথাটা বলেছিল। আয়নের এই পাগলামিটা যে একদিন নদীর জন্য বিপদ ডেকে আনবে, সেটা তোমরা বুঝতে পারছো না। ফারিহা ফুপুর কথা শেষ হওয়ার আগেই আয়ান তার গম্ভীর গলা দিয়ে কথা বলে ওঠে। পুরো ড্রয়িং রুম মুহূর্তেই শান্ত হয়ে যায়। ফুপু, আমি আপনাকে শেষবারের মতো একটা কথা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। আমার স্ত্রীর ভালো কিসে আর খারাপ কিসে সেটা বোঝার জন্য আমার কারো উপদেশের প্রয়োজন নেই। নদী আমার স্ত্রী, আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। ওকে কিভাবে রাখতে হবে, ওর অধিকার কিভাবে রক্ষা করতে হবে সেটা এই আয়ান চৌধুরী খুব ভালো করেই জানে। তুলিকে বলবেন আমার স্ত্রীর ব্যাপারে যেন আর কখনো নাক না গলায়। যদি এরপর আমি ওর মুখে নদীর নামে কোনো কথা শুনি, তবে আমি ভুলে যাব যে ও আমার ফুফাতো বোন। আয়নের এই ভয়ঙ্কর হুমকিতে ফারিহা ফুপু আর তুলি দুজনই চুপ হয়ে যায়। শফিক সাহেব পরিবেশটা শান্ত করার চেষ্টা করেন। আয়ান, বড়দের সাথে এভাবে কথা বলতে হয় না। ফারিয়া, তুমিও মেয়েকে একটু সামনে রেখো। আজ রাফি এসেছে, সবাই মিলে আনন্দ করছি, এখানে এসব কথা কেন উঠছি? নদী আয়নের হাতটা আলতো করে চেপে ধরে তাকে শান্ত করার চেষ্টা করে। আয়ান নদীর হাতের উপর নিজের হাত রেখে একটু হাসে। তার রাগটা নদীর ছোঁয়ার নিমিষে গলে যায়। রাতের খাবার শেষ করে অতিথিরা সবাই একে একে বিদায় নেয়। রাফিকেও গেস্ট রুমে থাকতে দেওয়া হয়। বাড়িটা আবার নিস্তব্ধতায় ডুবে যায়। রাত গভীর হয়েছে। আয়ন আর নদী তাদের ঘরে ফিরে এসেছে। নদী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কানের দুল খুলছিল। আয়ন ঘরের দরজাটা বন্ধ করে নদীর পেছনে এসে দাঁড়ায়। সে নদীর ঘাড়ের উপর নিজের থুতনি রেখে আয়নার দিকে তাকায়। আজ তুমি খুব সুন্দর করে হাসছিলে নদী। তোমার ওই হাসিটা দেখলে আমার মনে হয় পৃথিবীর সব শান্তি যেন আমার হাতের মুঠোয় চলে এসেছে। নদীর বুকের ভেতরটা থক করে ওঠে। আয়নের গলার স্বর এখন একদম নেশাগ্রস্ত। সে নদীর ঘাড়ের কাছে খোলা ত্বকে একটা গভীর চুমু এঁকে দেয়। নদীর সারা শরীর কেঁপে ওঠে। আয়ন, তুমি সত্যি আমাকে এত ভালোবাসো? মাঝে মাঝে আমার মনে হয় আমি স্বপ্ন দেখছি। তুমি সবার সামনে এত গম্ভীর থাকো আর আমার কাছে এলে একদম পাগল হয়ে যাও। আয়ান নদীকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। সে তার দুই হাত দিয়ে নদীর কোমর শক্ত করে জড়িয়ে ধরে। আমি পাগল তো শুধু তোমার জন্যই নদী। তুমি ছাড়া এই আয়ান চৌধুরীর আর কোনো অস্তিত্ব নেই। আজ যখন ওই তুলি তোমার নামে কথা বলছিল, আমার মনে হচ্ছিল পুরো পৃথিবীটা জ্বালিয়ে দেই। আমি তোমাকে কারো কথার আঘাতেও কষ্ট পেতে দেব না। এদিকে আয়নের চোখের দিকে তাকিয়ে নদী দেখতে পায় সেখানে এক অকপট ভালোবাসা, তার তীব্র অধিকারবোধ জলজল করছে। নদী নিজের দুই হাত দিয়ে আয়ানের মুখটা জড়িয়ে ধরে। আমি জানি আয়ান, আমি সব জানি। আমি শুধু তোমার, আর তোমার এই অত্যাচারের কোনো অভিযোগ নেই। আমি তোমাকে অনেক ভালোবাসি। এদিকে নদীর কথায় আয়ানের ভেতরে সব বাঁধ ভেঙে যায়। সে নদীর ঠোঁট দুটো
প্রবল শক্তিতে দখল করে নেয়। এই চুম্বন কোনো সাধারণ চুম্বন নয়, এটা যেন একটা যুদ্ধ, ভালোবাসার যুদ্ধ। আয়ান নদীর ঠোঁট কামড়ে ধরে তার ভেতরে সমস্ত আবেগ ঠেলে দেয়। নদীর দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়, কিন্তু সে আয়ানকে ছাড়তে চায় না। সে আয়ানের পিঠের শার্ট খামচে ধরে তাহলে বন্যতার সাড়া দেয়। আয়ান এক হাতে নদীর শাড়ির আঁচলটা টেনে সরিয়ে দেয় এবং নদীর উন্মুক্ত পেটে নিজের গরম হাতটা রাখে। নদীর শরীরটা ধনুকের মতো বেঁকে ওঠে। তুমি আজ আমাকে শেষ করে দেবে নদী। তোমার এই শরীর, তোমার এই গন্ধ আমাকে পাগল করে দিচ্ছে। আমি তোমাকে আজ একটু ছাড়বো না। আয়ান ফিসফিস করে কথাগুলো বলতে বলতে নদীর গলা থেকে বুক পর্যন্ত একের পর এক চুমুর বন্যা বইয়ে দেয়। নদীর ঘুম থেকে একটা অস্পষ্ট গোঙানি বেরিয়ে আসে। আয়ান নদীকে পাঁচাকলা করে কোলে তুলে নিয়ে বিছানার উপর ফেলে দেয়। সে নদীর উপর ঝুঁকে পড়ে, তার শাড়ির কুচিগুলো এক টানে খুলে ফেলে। নদীর সুন্দর শরীরটা চাঁদের আলো উদ্ভাসিত হয়ে ওঠে। সে নদীর উপর ঝুঁকে পড়ে, তার শাড়ির কুচিগুলো এক টানে খুলে ফেলে। নদীর সুন্দর শাড়ির শরীরটা চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। আয়নের চোখ দুটো ক্ষুধার্তের বাঘের মতো জ্বলছে। সে নদীর উন্মুক্ত শরীরের উপর নিজের অধিকারের চিহ্ন আঁকতে শুরু করে। আয়নের প্রতিটা ছোঁয়া, প্রতিটা চুম্বন নদীর শরীরের প্রতিটা কোষকে জাগিয়ে তোলে। সে আয়নের চুলের ভেতর আঙুল ঢুকে তাকে আরো কাছে টানে দেয়। ঘরের নিস্তব্ধতা ভেঙে শুধু দুটি মানুষের ভারী শ্বাস প্রশ্বাস আর আদিম ভালোবাসার শব্দ শোনা যাচ্ছে। আয়ান নদীর শরীরে কোনো অংশই আজ বাদ দিচ্ছে না। তার গরম ঠোঁট নদীর নাভির কাছে স্পর্শ করতেই নদী কেঁপে উঠে আয়ানের নাম ধরে রাখে। আয়ান প্লিজ। আয়ান কোনো কথা শোনে না। সে নদীর দুই হাতে মাথার উপর শক্ত করে চেপে ধরে এবং তার ঠোঁটে আবার একটা রাক্ষসের চুম্বন এঁকে দেয়। আজকের রাতটা শুধু তাদের দুজনের। এ ডাক্তার বরের তীব্র অধিকার বোধ, শাসন আর তার গভীরে লুকিয়ে থাকা এক মহা সমুদ্রের মতো ভালোবাসার কাছে নদী নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দেয়। দুজনের শরীরের উত্তাপে ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। আয়নের ভালোবাসার এই মিষ্টি অত্যাচার নদীর মনে একটা স্থায়ী জায়গা করে নেয়। সে বুঝতে পারে এই লোকটার রাগ আর শাসনের আড়ালেই তার জীবনের সবচেয়ে বড় সুখ লুকিয়ে আছে। এদিকে সকালে সোনালি রোদ জানালা ফাঁক গলে ঘরের ভেতর লুটিয়ে পড়েছে। চারপাশটা একদম শান্ত। আয়নের চওড়া বুকের উপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন নদী। কাল রাতের মাথার করা ভালোবাসার পর নদীর শরীর রীতিমতো ক্লান্ত। আয়নের ঘুম আগেই ভেঙে গেছে। সে এক দৃষ্টিতে নদীর মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে। নদীর ঘাড়ের কাছে গলা এবং উন্মুক্ত কাঁধে আয়নের ভালোবাসার স্পষ্ট লালচে দাগ ফুটে আছে। এ দাগগুলো আয়নের তীব্র অধিকার বোধের নীরব সাক্ষী। আয়ান খুব সন্তর্পণে নদীর কপালের উপর এসে ওরা অবাধ্য চুলগুলো সরিয়ে দেয়। মেয়েটা তার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা, আবার সবচেয়ে বড় শক্তিও। আয়ান নদীর কপালে একটা দীর্ঘ এবং উষ্ণ চুমু এঁকে দেয়। নদীর ঘুমন্ত শরীরটা একটু কেঁপে ওঠে। সে ঘুমের ঘরে আয়নের বুকের আরো কাছাকাছি সরে আসে। আয়ান তার শক্ত দুই হাত দিয়ে নদীকে নিজের সাথে একদম মিশিয়ে দেয়। আর কতক্ষণ ঘুমাবে নদী? বেলা তো অনেক হলো। নাকি সারাদিন এই ডাক্তার বরের বুকেই পড়ে থাকার ইচ্ছা আছে? আয়নের ভারী এবং নেশাদারা গলার আওয়াজে নদীর ঘুম ভেঙে যায়। সে ধীরে ধীরে চোখ খোলে। আয়নের মুখে সকালে রোদ পড়ে তাকে অসম্ভব আকর্ষণীয় লাগছে। নদীর মনে পড়ে যায় কাল রাতের কথা, কিভাবে আয়ান তাকে নিজের ভালোবাসার আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। লজ্জায় নদীর গাল দুটো লাল হয়ে যায়। সে আয়নের বুক থেকে মুখ তুলে অন্যদিকে তাকানোর চেষ্টা করে। তুমি আমাকে একটুও ঘুমাতে দাওনি আয়ান। সারা রাত ধরে আমার উপর অত্যাচার করেছো। তুমি সত্যি একটা আস্ত পাগল। আয়ান শব্দ করে হেসে ওঠে। সে নদীর থুতনি ধরে মুখটা নিজের দিকে ঘুরিয়ে নেয়। আয়নের চোখে অদ্ভুত এক দুষ্টুমি খেলা করছে। আমি তো আগেই বলেছিলাম আমার এই অত্যাচার তোমাকে সহ্য করতে হবে। আর এই অত্যাচার তো আমি সারা জীবন করব। তুমি আমার, তোমার শরীরের প্রতিটা ইঞ্চি শুধু আমার। আয়ান কথাগুলো বলতে বলতে নদীর ঠোঁটে একটা গভীর চুম্বন এঁকে দেয়। নদীর সমস্ত ক্লান্তি যেন মুহূর্তেই উধাও হয়ে যায়।
সে নিজের 2 হাত দিয়ে আয়নের গলা জড়িয়ে ধরে ভালোবাসার খেলায় যোগ দেয়। বেশ কিছুক্ষণ পর আয়ান যখন নদীকে ছাড়ে, নদীর শ্বাস দ্রুত হয়ে গেছে। আয়ান খাট থেকে নেমে দাঁড়ায় এবং নিজের শার্টটা গায়ে জড়িয়ে নেয়। আজ কিন্তু বাড়িতে অনেক কাজ। রাফি আর তানিশার বিয়ের ডেট ফাইনাল করা হবে আজ। সাজিদ ভাই, কামাল আঙ্কেল সবাই আসবেন। তুমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও, আমি নিচে যাচ্ছি। আয়ান ওয়াশরুমের দিকে পা বাড়ায়। নদী বিছানা থেকে উঠে বসে। তানিশার বিয়ে ঠিক হবে শুনে তার খুব ভালো লাগছে। বাড়িটা আবার আনন্দে ভরে উঠবে। নদী দ্রুত শাড়ি গুছিয়ে নিয়ে আয়ান বের হওয়ার পর ওয়াশরুমে ঢুকে পড়ে। নিচে ড্রয়িং রুমে আজ উৎসবের আমেজ। শফিক সাহেব খবরের কাগজ পড়ছেন আর সালমা বেগম সবার জন্য চায়ের ব্যবস্থা করছেন। দাদি সোফায় বসে তসবিহ পড়ছেন আর মিটমিট করে হাসছেন। তানিশা খুশিতে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। রাফি তানিশার দিকে তাকিয়ে মুচকি হাসছে। ঠিক সেই সময় আয়ান আর নদী সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। নদীর পরনে একটা গাঢ় লাল রঙের সুতির শাড়ি। ভেজা চুলে তাকে একদম সদ্য ফোটা গোলাপের মতো লাগছে। ছোট সাহেব, আপনার চা। আর বৌমা, তুমি এখানে এসে বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। এদিকে রহিম চাচা নদীর খুব যত্ন নেন। আয়ান নিজের পাশে চেয়ারটা টেনে দেয়। নদী সেখানে বসে পড়ে। তানিশা নদীর দিকে তাকিয়ে চোখ মারে। ভাবি, ভাইয়া তো দেখছি তোমাকে একদম চোখে চোখে রাখছে। তোমরা নিচে নামলেই মনে হয় পুরো বাড়িতে রোমান্স ছড়িয়ে পড়ে। তানিশার কথায় নদী লজ্জায় মাথা নিচু করে ফেলে। আয়ান তানিশার দিকে কড়া চোখে তাকায়। তুই নিজের চরকায় তেল দে তানিশা। রাফি এসেছে বলে কি তোর সব লাজ লজ্জা হাওয়া হয়ে গেছে? আহা আয়ান, মেয়েটাকে আজ অন্তত বকিস না। রাফি অনেকদিন পর দেশে ফিরেছে। আজ ওদের বিয়ের দিন ঠিক করা হবে। বাড়ির পরিবেশটা একটু আনন্দদায়ক থাকতে দে। আয়ান আর কিছু বলে না। সে নিজের প্লেট থেকে একটা মিষ্টি নিয়ে নদীর মুখের সামনে ধরে। নদী চুপচাপ সেটা খেয়ে নেয়। এমন সময় ফারিহা ফুফু আর তুলি ড্রয়িং রুমে আসে। তুলির চোখ মুখ খোলা। কাল রাতের পর সে অনেক ভেবেছে। সে বুঝতে পারছে আয়ান আর নদীর মাঝে ঢোকার চেষ্টা করাটা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তুলি ধীর পায়ে নদীর সামনে এসে দাঁড়ায়। নদী, আমাকে মাফ করে দিও। আমি ঈর্ষার বশে তোমাকে অনেক কটু কথা বলেছি। আয়ান ভাইয়া তোমাকে কত ভালোবাসে সেটা আমি বুঝতে পারিনি। আমি সত্যি লজ্জিত। তুলির এই আকস্মিক ক্ষমা প্রার্থনায় সবাই অবাক হয়ে যায়। ফারিহা ফুফু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। নদীর মনটা খুব নরম। সে বসা থেকে উঠে তুলির হাত দুটো ধরে ফেলে। আপনি এসব কি বলছেন তুলি আপু? আমি কিছু মনে করিনি। আমরা তো একটাই পরিবার। এইসব পুরনো কথা ভুলে যান। নদীর বিশাল হৃদয়ের পরিচয় পেয়ে আয়নের বুকটা গর্বে ফুলে ওঠে। সে নদীর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। ফারিহা ফুফু নদীর মাথার হাত বুলিয়ে দেন। ভালো, পরিবারের ভেতরে সব কালো মেঘ যেন আজ চিরতরে কেটে গেছে। সকাল গড়িয়ে দুপুর হয়। আয়ান আজ হাসপাতাল যায়নি। সে বাড়িতে থেকে সবকিছু তদারকি করছে। দুপুরের দিকে নদীর বাবা কামাল সাহেব, মা শিরিন, বড় ভাই সাজিদ এবং মৃদু ভাবে এসে উপস্থিত হন। রিয়া আর তারিকও এসেছে। ডাক্তার কবির এবং তার স্ত্রী স্নেহাও চলে এসেছেন। হাসপাতালেও আজ ডাক্তার হাসান আয়নের ডিউটিটা কভার করে দিচ্ছেন। পুরো বাড়ি মানুষে গিজগিজ করছে। সবার জীবনে আজ একটা আনন্দের ছোঁয়া। তা বেআই সাহেব, রাফি তো দেশে ফিরে এলো। এবার ছেলে মেয়ে দুটোর 4 হাত এক করে দিন, আমরাও একটু মিষ্টি মুখ করি। হ্যাঁ কামাল ভাই, সেই জন্যই তো আজ আপনাদের সবাইকে ডাকা। আগামী মাসের 10 তারিখে আমরা বিয়ের দিন ঠিক করেছি। আপনারা কি বলেন? সবাই এক বাক্যে রাজি হয়ে যায়। ড্রয়িং রুমে খুশির বন্যা বয়ে যায়। শিরিন আর সালমা বেগম একে অপরকে জড়িয়ে ধরেন। সাজিদ আর মৃত তানিশাকে অভিনন্দন জানায়। ডাক্তার কবির আয়নের পিঠ চাপড়ে দেন। আয়ান, বোনের বিয়ে তো ঠিক হয়ে গেল। এবার তোর আর নদীর পালা। তোরা কবে সুসংবাদ দিচ্ছিস? ডাক্তার কবির আর স্নেহার কথায় পুরো ড্রয়িং রুম হাসিতে ফেটে পড়ে। নদী লজ্জায় আয়নের পেছনে গিয়ে দাঁড়ায়। আয়ন সবার সামনে নদীর হাতটা শক্ত করে ধরে রাখে। তার এই প্রকাশ্য অধিকার বোধ নদীকে একটা অদ্ভুত নিরাপত্তা দেয়।
দুপুরের বিশাল আয়োজনের পর সবাই যখন আড্ডায় ব্যস্ত, তখন নদীর হঠাৎ করে মাথাটা একটু ঘুরে ওঠে। সে ড্রয়িং রুমের একটা সোফায় বসে পড়ে। তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। নদীর এই অবস্থায় আয়ানের তীক্ষ্ণ নজর এড়ায় না। সে মুহূর্তের মধ্যে ভিড় ঠেলে নদীর সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। তার চোখে মুখে চরম আতঙ্কের ছাপ। কি হয়েছে নদী? খারাপ লাগছে? তুমি ঘামছো কেন? আয়ান নদীর কপালে হাত দিয়ে তাপমাত্রা চেক করে, তারপর নিজের পকেট থেকে রুমাল বের করে নদীর মুখের ঘাম মুছিয়ে দেয়। পুরো ড্রয়িং রুমে হঠাৎ শান্ত হয়ে যায়। সবাই চিন্তিত মুখে নদীর দিকে তাকায়। কিছু হয়নি আয়ান, আমি ঠিক আছি। হয়তো একটু বেশি ক্লান্তি লাগছে। তুমি এতটা চিন্তা করো না। আয়ান কোনো কথা শোনে না। সে সবার সামনে নদীকে পাজা কোলা করে কোলে তুলে নেয়। নদীর চোখ বড় বড় হয়ে যায়। আমি ডাক্তার নদী, আমার চোখের সামনে তুমি অসুস্থ বোধ করবে আর আমি চিন্তা করব না? মা, আমি নদীকে ওপরে নিয়ে যাচ্ছি। ও এখন বিশ্রাম নেবে, কেউ ওকে বিরক্ত করবে না। আয়ান সোজা সিঁড়ি ভেঙে উপরে উঠে যায়। সাজিদ আর মিতু একে অপরের দিকে তাকিয়ে হাসে। আয়ান নদীকে কতটা ভালোবাসে সেটা আজ আর কারো কাছেই অজানা নেই। ঘরে এসে আয়ান নদীকে খুব সাবধানে বিছানায় শুয়ে দেয়। সে নিজের হাতে নদীর শাড়ির আঁচলটা ঠিক করে দেয় এবং ফ্যানটা বাড়িয়ে দেয়। নদীর পাশে বসে এক হাতে নদীর হাতটা ধরে রাখে আর অন্য হাত দিয়ে নদীর মাথায় বিল কাটতে শুরু করে। তুমি নিজের একটু যত্ন নাও না নদী? সকালে ঠিক মতো নাস্তা করনি। আমি জানি তুমি রিয়াদের সাথে গল্প করতে গিয়ে পানি পর্যন্ত খাওনি। তুমি সত্যিই বড্ড বেশি বাড়াবাড়ি করো আয়ান। সামান্য একটু মাথা ঘুরেছে আর তুমি সবার সামনে আমাকে এভাবে কোলে তুলে নিয়ে এলে। আমার বাবা মা কি ভাবলো বলো তো? আয়ান নদীর খুব কাছে ঝুঁকে পড়ে। তার চোখের দৃষ্টিতে এখন আর কোনো রাগ নেই, আছে শুধু এক বিশাল মহাসমুদ্রের মতো ভালোবাসা। আমার বউ অসুস্থ হলে আমি তাকে কোলে তুলে নেব, এতে কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না নদী। আমি তোমাকে হারিয়ে ফেলার ভয় পাই। তুমি একটুখানি ব্যথা পেলেও আমার বুকের ভেতরটা ছিঁড়ে যায়। তুমি আমার অস্তিত্ব নদী। আয়নের গলার স্বর ভারী হয়ে আসে। এই শক্ত মনের মানুষটা যে তার জন্য এতটা ইমোশনাল হতে পারে, এটা ভেবেই নদীর দুই চোখ পানিতে ভরে ওঠে। সে নিজের হাতটা বাড়িয়ে আয়নের মুখটা ছুঁয়ে দেয়। তুমি একটা পাগল আয়ান, আমি কোথাও যাব না। আমি সারা জীবন তোমার এই অত্যাচার সহ্য করার জন্য বেঁচে থাকবো। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আয়ান নদীর কপালে একটা দীর্ঘ চুমু খায়। নদীর ক্লান্তি কাটার জন্য আয়ান সারাদিন নদীর পাশে বসে থাকে। বিকেলের দিকে অতিথিরা সবাই একে একে বিদায় নেয়। রাফি আর তারিকও চলে যায়। শুধু রিয়া যাওয়ার আগে নদীর সাথে সাথে দেখা করে যায়। দোস্ত, তুই সত্যিই ভাগ্যবতী। আয়ন ভাইয়ের মতো একজন মানুষ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তোরা সবসময় এভাবেই সুখে থাকিস। রিয়া চলে যাওয়ার পর বাড়িটা আবার নিস্তব্ধতায় ডুবে যায়। রাতের বেলা বাইরের আকাশটা আজ একদম পরিষ্কার। আকাশে বিশাল একটা চাঁদ উঠেছে। চাঁদের আলো জানালার পর্দা ভেদ করে সোজা আয়ান আর নদীর বিছানায় এসে পড়েছে। নদীর শরীর এখন একদম ঠিক। সে বারান্দায় দাঁড়িয়ে বাইরের শান্ত পরিবেশটা দেখছিল। আয়ান ঘরের দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে ধীর পায়ে নদীর পেছনে এসে দাঁড়ায়। সে পেছন থেকে নিজের দুই হাত দিয়ে নদীর কোমর শক্ত করে জড়িয়ে ধরে এবং নদীর ঘাড়ে নিজের থুতনি রাখে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন নদী? তোমার এখনো বিশ্রামের প্রয়োজন। নদীর ঘাড়ে আয়নের উষ্ণ নিঃশ্বাস পড়তেই নদীর সারা শরীর কেঁপে ওঠে। সে আয়নের বুকের ওপর মাথা এলিয়ে দেয়। আমার কোনো বিশ্রাম লাগবে না আয়ান। তুমি পাশে থাকলে আমার সব ক্লান্তি এমনিতেই দূর হয়ে যায়। আজ সারা দিন তুমি যেভাবে আমার যত্ন নিয়েছো, আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে কোনো দামি রত্ন। আয়ান নদীকে নিচের দিকে ঘুরিয়ে নেয়। সে তার দুই হাত দিয়ে নদীর মুখটা খুব যত্নে নিজের তালুর ভেতর নেয়। আয়নের চোখের ভেতরে আজ এক ককপট প্রেম আর আদিম বাসনা জল করছে। তুমি রত্নের চেয়ে অনেক বেশি দামি নদী। তুমি আমার প্রাণ। ওই ফাহিম নামের ছেলেটা যখন তোমার জীবনে আসতে চেয়েছিল, আমার মনে হয়েছিল পুরো দুনিয়াটা ধ্বংস করে দেই। কিন্তু আজ আমার মনে কোনো ভয় নেই, কারণ আমি জানি তুমি শুধু আমার। তোমারই হাসি, তোমারই অভিমান, তোমারই শরীর, সবকিছু শুধু আমার অধিকারে। আয়নের কথা বলো নদীর বুকের ভেতর একটা অদ্ভুত শিহরণ জোগায়। নদী নিজের দুই হাত দিয়ে আয়নের গলা জড়িয়ে ধরে।
আমি শুধুই তোমার আয়ান, আমার প্রতিটা নিঃশ্বাস শুধু তোমার নামে বরাদ্দ। আমাকে আজ তোমার সবটুকু ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও। নদীর এই নিঃশর্ত সমর্পণ আয়নের ভেতরে সব বাধা ভেঙে দেয়। সে নদীর ঠোঁট দুটো প্রবল শক্তিতে দখল করে নেয়। এই চুম্বন কোনো সাধারণ চুম্বন, এটা যেন দুটো আত্মার এক গভীর মিলন। আয়া নদীর ঠোঁট কামড়ে ধরে তার ভেতরে সমস্ত আবেগ ঠেলে দেয়। নদীর দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়, কিন্তু সে আয়নকে ছাড়তেই চায় না। সে আয়নের পিঠের শার্ট খামচে ধরে তার এই বন্যতার সাড়া দেয়। আয়ন এক হাতে নদীর শাড়ির আঁচলটা টেনে সরিয়ে দেয়। তার গরম হাতটা নদীর উন্মুক্ত পিঠের উপর দিয়ে নিচে নেমে যায়। নদীর শরীরটা আয়নের আদরের ধনুকের মতো বেঁকে ওঠে। তুমি আমাকে পাগল করে দেবে নদী। তোমার এই শরীর, তোমার এই গন্ধ আমাকে সব ভুলিয়ে দেয়। আয়ান ফিসফিস করে কথাগুলো বলতে বলতে নদীর গলা থেকে বুক পর্যন্ত একের পর এক ঝুমুর বন্যা বইয়ে দেয়। নদীর মুখ থেকে একটা অস্পষ্ট গোঙানি বেরিয়ে আসে। আয়ান নদীকে পাজা কোলা করে কোলে তুলে নিয়ে বিছানার ওপর ফেলে দেয়। সে নদীর উপর ঝুঁকে পড়ে, তার শাড়ির কুচিগুলো এক টানে খুলে ফেলে। নদীর মায়াবী শরীরটা চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। আয়নের চোখ দুটো ক্ষুধার্ত বাঘের মতো চলছে। সে নিজের শার্টটা এক ঝটকায় খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে। আয়নের প্রতিটা ছোঁয়া, প্রতিটা চুম্বন নদীর শরীরের প্রতিটা কোষকে জাগিয়ে তোলে। সে আয়নের চুলের ভেতর আঙুল ঢুকিয়ে তাকে আরো কাছে টেনে নেয়। ঘরের নিস্তব্ধতা ভেঙে শুধু দুটি মানুষের ভারী শ্বাস প্রশ্বাস আর আদিম ভালোবাসার শব্দ শোনা যাচ্ছে। আয়নের শক্ত শরীরটা নদীর নরম শরীরের সাথে একদম মিশে যায়। তার গরম ঠোঁট নদীর নাভির কাছে স্পর্শ করতেই নদী কেঁপে উঠে আয়নের নাম ধরে ডাকে, আয়ান। আয়ান কোনো কথা শোনে না। সে নদীর দুই হাত মাথার উপর শক্ত করে চেপে ধরে এবং তার ঠোঁটে আবার একটা রাক্ষসের চুম্বন এঁকে দেয়। আজকের রাতটা শুধু তাদের দুজনের। দুজনের শরীরের উত্তাপে ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। আয়নের প্রবল অধিকার বোধ আর নদীর নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে রাতটা অনেক গভীর এবং আবেগময় রোমাঞ্চের সাক্ষী হয়। আয়নের ভালোবাসার এই তীব্র অত্যাচার নদীর শরীরের সুখের ঢেউ তুলে দেয়। ঘামের গন্ধে আর গভীর চুম্বনে দুটি শরীর এক হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর ক্লান্ত নদী আয়নের বুকের ওপর মাথা রাখে হাঁপাচ্ছে। আয়ান তাকে নিজের শক্ত হাতে জড়িয়ে ধরে আছে। নদীর কপালে একটা আলতো চুমু দিয়ে আয়ান মুচকে হাসে। দেখলে তো, আমার অত্যাচার থেকে তোমার কোনো মুক্তি নেই। আমি মুক্তি চাই না ডাক্তার সাহেব। এই অত্যাচারটুকু না থাকলে যে আমার দম বন্ধ হয়ে আসবে। দুজনেই খিলখিল করে হেসে ওঠে। চাঁদের আলোয় তাদের হাসি মুখ দুটো পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য বলে মনে হয়। পরিবারের সব ভুল বোঝাবুঝি শেষে, সব বাধা পেরিয়ে আয়ান আর নদীর এই ভালোবাসার সংসার এভাবেই আনন্দে ভরে থাকবে। ডাক্তার বলেন এই মিষ্টি অত্যাচার নদীর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে থেকে যাবে সারাটা জীবন।